ক্লাসটা রেকর্ড করে। এই বাফসুইটের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ক্লাসে আশা করি বাফসুইট সম্পর্কে মোটামুটি না হলেও মিডিয়াম ক্লাসের একটা ধারণা চলে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা বাফসুইটের বিষয়টা দেখব যে আসলে বাফসুইট আসলে কি। হ্যাঁ, বাফসুইট এক কথায় বলা হয় যেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করে থাকি। ওয়েবের যে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো থাকে এগুলো পেন টেস্টিং করার জন্য ব্যবহার করে থাকি। আরো সহজ করে যদি আমরা বলতে চাই, বাফসুইট ব্যবহার করা হয় ইন্টারসেপ্ট করার জন্য। এখন কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট বিষয়টা কি? ইন্টারসেপ্ট বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা সার্ভারে কোনো একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করি, সেই রিকোয়েস্টটা সরাসরি সার্ভারে যায়, যাওয়ার পরে সার্ভার কি করে এটা রেসপন্স করে, তাই না? তো ইন্টারসেপ্ট মানে হচ্ছে মাঝখানে বিরতির মতো আর কি। আমরা যখন মনে করেন যে আপনি ঢাকা থেকে কুমিল্লা চট্টগ্রাম যাচ্ছেন, কুমিল্লাতে আমাদেরকে নেমিয়ে দিল, বললো যে 10 মিনিটের জন্য রেস্ট নেন, কিন্তু আমরা কিন্তু এখনো চট্টগ্রাম যাই না, আমার গন্তব্য কিন্তু চট্টগ্রাম, মাঝখানে আমি বিরতি নিচ্ছি। সেম বিষয় যে একটা সার্ভারকে আমরা যখন রিকোয়েস্ট করি, একটা ওয়েবসাইটে যখন যাই, যখন আমরা রিকোয়েস্ট করি মাঝপথে আমার কি আছে, মানে রিকোয়েস্ট করার সময় আমার ডাটা কি কি আছে সেগুলো দেখতে পারাই মূলত হচ্ছে ইন্টারসেপ্ট। তো বাফসুইট এই কাজটা করে, আমরা যখন একটা টার্গেট সার্ভারে রিকোয়েস্ট করব তখন ওই সার্ভারের ডাটাগুলো আমরা প্রথমেই দেখতে পারবো, যেগুলো নর্মালি গেট এইচটিটিপি প্রটোকলের জন্য আছে আর কি। এই বিষয়গুলো আমরা আরো প্র্যাকটিক্যালি দেখলে ক্লিয়ার হবে। তো বাফসুইট মূলত এই কাজেই ব্যবহার করা হয় যে ইন্টারসেপ্ট করা যায়, অথবা সহজ করে ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবের সাথে সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো পেন টেস্টিং করার জন্য বাফসুইটটা ব্যবহার করা হয়। এখন বাফসুইট আমরা কিভাবে ইনস্টলেশন করব সেই বিষয়টা। বাফসুইট আমরা কালি লিনাক্সের ক্ষেত্রে ডিফল্ট পাবো, এটা কোনো সমস্যা নাই। আর উইন্ডোজের ক্ষেত্রে আমরা এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো বাফসুইট মূলত দুইটা কমিউনিটি ভার্সন থাকে, একটা কমিউনিটি ভার্সন, একটা প্রফেশনাল ভার্সন। তো কমিউনিটি ভার্সন আর প্রফেশনাল ভার্সনের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে ভালো করে, আসলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়। মূলত কমিউনিটি ভার্সন আর প্রফেশনাল ভার্সনের মধ্যে মূলত আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে পার্থক্য হচ্ছে যে কমিউনিটি ভার্সন স্লো কাজ করে, আর হচ্ছে প্রফেশনাল ভার্সনগুলো খুব দ্রুত কাজ করে। আর প্রফেশনাল ভার্সনের মধ্যে দুইটা বিষয় এক্সট্রা আছে, সেটা হচ্ছে স্পাইটার, যেটা বর্তমানে স্ক্যানার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর কমিউনিটি ভার্সনের মধ্যে স্পাইটার অথবা স্ক্যানার বিষয়টা নাই। তবে স্ক্যানার বা স্পাইটার বিষয়টা আমরা গোবাস্টার অথবা ডার্সাস দিয়ে এটা পূরণ করতে পারি, অথবা আমরা জেপ দিয়ে এটা পূরণ করতে পারি, কিন্তু স্পিরিটের বিষয়টা কিন্তু আমরা পূরণ করতে পারি না। এজন্য অনেক সময় আমরা যখন প্রফেশনালি কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের কমিউনিটি থেকে প্রফেশনাল বাফসুইটটা প্রয়োজন হয়, কারণ ওই সময় বোট ফোর্স অ্যাটাক দেওয়ার সময় আমি যখন ইন্ট্রুডার দিয়ে বোটফোর্স অ্যাটাক দেই তখন জিনিসগুলো স্লো কাজ করে, অথবা আমি আলাদা করে গোবাস্টারে গিয়ে ডাইরেক্টরি খুঁজে বের করা অথবা জাভের ভিতরে গিয়ে ডাইরেক্টরি খুঁজে বের করা সেটা বিরক্ত হয়ে যায়। তখন যদি আমার প্রফেশনালটা থাকে তাহলে আমি ইজিলি স্ক্যানার দিয়ে সেই বিষয়গুলো খুঁজে বের করতে পারি যে ওই টার্গেট ওয়েবসাইটের মধ্যে কোন কোন ডাইরেক্টরিগুলো আছে। নর্মালি আমরা এখন স্টুডেন্ট হিসেবে কমিউনিটিটা দিয়ে কাজ করি, বাকি আমাদের যদি কারোর পক্ষে সম্ভব হয় তাহলে আমরা প্রফেশনালটা ব্যবহার করতে পারি। তো প্রফেশনাল আর কমিউনিটির মধ্যে মেন পার্থক্য এটাই যে গতিগত বিষয়টা, আর একটা হচ্ছে যে দুইটা যে ফাংশন আছে, একটা স্পাইটার অথবা স্ক্যানার, এই বিষয়টাই এক্সট্রা আর কি, যে বিষয়টা কমিউনিটিতে থাকে না। তো এখান থেকে আমরা সবাই যেহেতু বেসিক বুঝি সেই হিসাবে এখান থেকে আমরা বাফসুইট ডাউনলোড করে নিতে পারে। আর বাকি কালি লিনাক্স এর মধ্যে এটা ডিফল্ট থাকে, আমরা এখানে গিয়ে সার্চ করলেই হবে বাফসুইট, দেন আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি বাফসুইট, সেটা পেয়ে যাব। ওকে, এগুলো সিম্পল বিষয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই দুইটা বিষয়ের মধ্যে যেগুলো আমি বললাম, সেটা হচ্ছে আমরা কিভাবে কনফিগারেশন করব আর কিভাবে সার্টিফিকেট অ্যাড করব। যে বিষয়টা ক্লিয়ার না হয়, বেশিরভাগই দেখি যে এই বিষয়টা ক্লিয়ার থাকে না, সেই জায়গা থেকে আমি বলতেছি। তো এই বিষয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা শিখবো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে আমরা বাফসুইট বুঝলাম যে এটা আসলে কি সেটা আমরা বুঝে গেলাম, তারপরে আমরা বুঝলাম যে বাফসুইটের কোন কোন জায়গায় কাজ করা হয়, তারপরে আমরা দেখলাম যে বাফসুইটের কমিউনিটি এবং প্রফেশনালের মধ্যে পার্থক্য কোথায়। এখন আমরা মূলত দেখব যে একটা বাফসুইট আমি ডাউনলোড করে ফেললাম, এরপরে আমি কনফিগারেশন কিভাবে করব।
কনফিগারেশন আমরা টোটালি 3 ভাবে করতে পারি, 3টা অ্যাওয়ে আছে। এই 3টা অ্যাওয়ে আমি দেখাবো। এর মধ্যে আমি যদি উইন্ডোজ এর ক্ষেত্রে দেখাই, বাফ সুইট আমি সার্চ করে দেখাই, উইন্ডোজে বাফ সুইট ওপেন হচ্ছে, তো এটা হোক। আচ্ছা, প্রথম প্রসেসটা হচ্ছে যে আমি কোনো লোকাল সার্ভার অথবা প্রক্সি সার্ভার যে বিষয়টা আছে সেটা আমি কনফিগার করব না। কনফিগার না করে আমি বাফসুইট দিয়ে কাজ করতে পারি। সেই জন্য এখানে যে আমরা আগে ফিচারটা সম্পর্কে ধারণা নেই, এটা ইতিমধ্যে আশা করি সবাই বুঝতে পারছি যে বাফসুইটের কাজ কি, এবং অনেকেই মনে হয় বাফসুইট নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো এখানে যে ফাংশনগুলো দেখা যাচ্ছে, এই ফাংশনগুলো এটা হচ্ছে কমিউনিটি এডিশন। আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি যে এখানে বলাই আছে কমিউনিটি এডিশন, আর এটা মানে 20.20, যেটা অনেক আগের, 1 বছর আগের বিষয়টা। তো এখানে এটা ড্যাশবোর্ড, এই বিষয়গুলো আমরা দেখব যখন আমরা কানেক্টে যাব। আপাতত এগুলো দেখার দরকার নেই। এখানে জাস্ট যে বিষয়টা দেখব যে আমরা বাফসুইট কিভাবে কনফিগার করতে পারি। লোকাল সার্ভার ছাড়া আমরা সরাসরি প্রক্সিতে ক্লিক করে এখানে ওপেন ব্রাউজার ক্লিক করে আমরা আমাদের বাফসুইটে কাজ করতে পারি। এই যে অটোমেটিক বাফসুইট চলে আসলো, এখানে কিন্তু ইন্টারসেপ্ট হয়ে গেল। এটাতে ক্লিক করার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ডিফল্ট যে ব্রাউজার আছে উইন্ডোজের জন্য, আমরা জানি যে প্রত্যেকটা পিসিতেই অথবা অপারেটিং সিস্টেমের ডিফল্ট ব্রাউজার থাকে। তো আমার এখানে ডিফল্ট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, যার কারণে এখানে যদি আপনি খেয়াল করে দেখেন যে একটা গুগল ক্রোম এখানে ওপেন হয়ে গেছে নিউ ট্যাব দিয়ে, আবার কিন্তু এখানেও একটা গুগল ক্রোম আছে। তো আমি যখন এখানে ক্লিক করছিলাম তখন কিন্তু ওপেন ব্রাউজারে ক্লিক করার পর অটোমেটিক ডিফল্ট যে ব্রাউজার ছিল সেটা ওপেন হয়ে গেছে। এখন আমি এই অংশের মধ্যে দিয়ে আমার বাফসুইটের কাজটা আমি করতে পারবো। এখন আমরা ইতিমধ্যেই জানি যে বাফসুইট মূলত কি করে, যে ইন্টারসেপ্ট করে রিকোয়েস্টটা আমরা যখন সার্ভারে দেই, সার্ভারে যাওয়ার আগ পর্যন্ত সেই জিনিসটা আমরা মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, দেখতে পারি যে কি কি হতে পারে। তো সেই বিষয়টা মূলত ইন্টারসেপ্ট। তো সেই জায়গা থেকে এখন যদি কোশ্চেন করা হয় প্রক্সি সার্ভার কি, ঘুরে ফিরে একই অ্যান্সার আসবে, প্রক্সি সার্ভার একই বিষয়। এখন আমরা ভালো করে প্রক্সি সার্ভার বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রক্সি সার্ভার, এটা নাম থেকেই বোঝা যায় প্রক্সি সার্ভার। আমরা যদি জানি যে প্রক্সি মানে কি, একজনের কাজ আরেকজনে করে দেওয়া, তাই না? তো এখানে প্রক্সি সার্ভার বিষয়টা হচ্ছে যে কোনো ব্রাউজারে আমরা যখন কোনো একটা মানে ওয়েবসাইটে যাওয়ার জন্য ক্লিক করি, যেমন আমরা যদি এখানে ক্লিক করি যে মানে এখানে, তখন সরাসরি ব্রাউজার থেকে এই সার্ভারে রিকোয়েস্ট করে ডাটাগুলো আমরা পেয়ে যাই। এখন প্রক্সি সার্ভার মানে হচ্ছে সেটা সরাসরি যাবে না, তখন আমার যে নির্দিষ্ট লোকাল সার্ভার আছে সেই লোকাল সার্ভারে ডাটাগুলো যাবে। এই যে প্রক্সি হয়ে গেল, মানে মেইন সার্ভার কাজ না করে লোকাল সার্ভার কাজ করতেছে, প্রক্সি আরেকটা কিছু কাজ করে দিচ্ছে, এটাকে মূলত প্রক্সি সার্ভার বলা হয়। অর্থাৎ আমার ডাটাগুলো আমি আগে দেখব, আমি ডাটাগুলো দেখব, চেক করব, মডিফাই করব, সেটা আমার লোকাল সার্ভারে, সেটাই মূলত হচ্ছে প্রক্সি সার্ভার। সেটা আমরা কনফিগার করে দেখব একটু পর। বাকি এখানে আমরা বিষয়টা দেখলাম যে আসলে প্রক্সি সার্ভার বিষয়টা কি। এখন আমি যদি এই যে আমাদের প্রক্সি সার্ভারের ব্রাউজার হচ্ছে এটা, আমি অটোমেটিক পেয়ে গেলাম। এখানে আমি যাই সার্চ করব, যেমন আমি google.com যদি দেই, এটা যেহেতু আমি এখন ইন্টারসেপ্ট পর্যায়ে আছি, প্রক্সিতে আছি, যেটাকে এখানে রিকোয়েস্ট করবে এটা যাবে হচ্ছে বাফসুইট দিয়ে। যেমন আমি যদি এখানে এন্টার ক্লিক করি তাহলে এটা ঘুরতেই থাকবে যে পর্যন্ত আমি এই যে ইন্টারসেপ্ট বাটনটা আছে এখান থেকে এখানে অপশনগুলো আছে ফরওয়ার্ড, ড্রপ, ইন্টারসেপ্ট অন, অ্যাকশন, তারপর আরো যে অংশগুলো আছে এগুলো আমরা বিস্তারিত দেখব। ফরওয়ার্ড করা না পর্যন্ত এটা ঘুরতেই থাকবে। তো আমি যদি এখন ফরওয়ার্ড করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে google.com চলে যাচ্ছে। বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আমরা যখন কালিতে যাব, জাস্ট এখন বেসিক বিষয়টা দেখানো হচ্ছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঘুরতেছে, যে পর্যন্ত এটা কমপ্লিট না হবে, এখন আমরা এই পর্যন্ত আমাদের এখানে ফরওয়ার্ড করতেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ফরওয়ার্ড করার পর অটোমেটিক কিন্তু এখানে google.com চলে আসলো। এখন আমরা এখানে যাই দিব সবার আগে এখানে আসবে, দেন আমরা ফরওয়ার্ড করলে ডাটা আমরা এখানে দেখতে পারবো, ড্রপ করলে এখানে ডাটা দেখতে পারবো না। এই বিষয়গুলো হচ্ছে মূলত কনফিগারেশনের প্রথম পার্ট। ওকে, আমরা যাই এখন কনফিগারেশন দেখতেছি, বাকি ডিটেলস পরে এই বিষয়গুলো দেখবো।
এখন কনফিগারেশনে আরেকটা সিস্টেম আছে, আরো দুইটা সিস্টেম আছে, এই দুইটা সিস্টেম আমরা দেখব। এর জন্য আমরা যে কাজটা করব, আমাদের কালিতে চলে যাব, আসার পরে এখানে আমরা বাফ সুইট দেখতে পাচ্ছি। তো এই বাফ সুইট আমরা ওপেন করব, এটা ওপেন হোক। আচ্ছা, তো যেহেতু আমরা বললাম যে বাফ সুইট কাজ করবে ইন্টারসেপ্ট হিসাবে অথবা লোকাল প্রক্সি সার্ভার হিসাবে, এজন্য আমাকে কনফিগার করে নিতে হবে লোকাল প্রক্সি সার্ভার। তো সেই জন্য আমি কিভাবে কাজ করব, এর জন্য আমরা আরেকটা স্টেপ কাজ করতে পারি, নিজেরা লোকাল সার্ভার আমাদের ব্রাউজারে কনফিগার করে নিতে পারি। সেই জন্য এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট ক্লিক করার পরে এই পি রেফারেন্স আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এটা মানে কনফিগার করে নিতে পারি সিটিং এ ক্লিক করে। দেন এই ম্যানুয়ালি ক্লিক করে এখানে আমাদের যেহেতু প্রক্সি সার্ভার আগেই বললাম, তো প্রক্সি সার্ভার আইপি কত 127.0.0.1, যেটাকে আমরা লুপব্যাক আইপি বলে থাকি। তো এই লুপব্যাক আইপি অ্যাড্রেসটা দিতে হবে অথবা লোকাল আইপি অ্যাড্রেসটা এখানে দিতে হবে প্রক্সির জন্য। দেন আমাকে পোর্ট দিতে হবে, পোর্ট হচ্ছে 8080, 8080 তো দিতে হবে, দিয়ে কাজ করতে হবে। তো এটা আমার কাছে ভালো লাগে না, যার কারণে আমি এই জিনিসটা দেখাবো না, জাস্ট বলে দিলাম কি হতে পারে। এখানে আপনি দিবেন, পরে এখানে 8080 দিবেন, এখানে রাইট ক্লিক করবেন, এখানে চুজ করবেন, দেন ওকে, কাজ হয়ে গেছে। বাকি এই জিনিসটা বিরক্তকর। কেন বিরক্তকর? প্রত্যেকটা কাজ করার সময় আমাকে আবার পি রেফারেন্সে আসতে হবে, এখান থেকে আবার সিটিং এ আসতে হবে, সিটিং থেকে এটাকে চুজ করতে হবে, আবার যখন কাজ শেষ করব আবার এটাকে অফ করতে হবে, যেটা খুব বেশি বিরক্তকর। এজন্য এই বিষয়টা আমি নিজে আপনাদেরকে রিকমেন্ডেশন করি না। এর থেকে সহজ 3 নাম্বার যে ওটা আছে সেটা সবাই মানে আশা করি পছন্দ করবেন, সেটা আমি দেখাচ্ছি। বাট এটা দরকার নেই, এটা বাদ। ওকে, ক্যান্সেল করে দিলাম, এটা দরকার নাই, এভাবে আপনারা করে নিতে পারেন। বাকি এর যে ভালো একটা প্রসেস হচ্ছে, আমরা রাইট ক্লিক করে দেখতে পারি, এখানে অ্যাডভান্স আছে, এই অ্যাডভান্সের ভিতরে আমরা প্রক্সি অ্যাড করে নিতে পারি। এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সটেনশন, যেটা আমাদের কাজে লাগবে। প্রক্সি স্ট্যান্ডার্ড, এখানে সার্চ করব প্রক্সি এন্টার ক্লিক করব। এরপরে আমরা প্রসেসর এটা চলে যাব, দেখি এটা আমার অন আছে। চলে যাওয়ার পর আমরা ইজি যে কাজ করব, মানে এক্সটেনশন যেভাবে অ্যাড করে আর কি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমরা ডাউনলোড করে নেব। আমার যেহেতু ডাউনলোড করা আছে, এর জন্য এখানে রিমুভ দেখাচ্ছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যে কাজটা করতে হবে, এখানে আপনি দেখতে পারবেন যে এই অংশতে আপনার যে এক্সটেনশন আছে সেটা অ্যাড হয়ে যাবে। যেমন প্রক্সি এখানে অ্যাড হয়ে আছে, আপনি যদি দেখতে পান যে এখানে আছে। তো এই যে বিষয়টা আছে, বড় করে নেই, হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। তো এখানে যে বিষয়টা আছে, এখানে দেখেন যে প্রক্সি আছে, এখানে ক্লিক করার পরে আমার দুইটা অ্যাড করা আছে, বাফ সুইটের জন্য আর জাপের জন্য। এখন আপনি কি করবেন, এখানে আপনার এই দুইটা কিন্তু থাকবে না, হ্যাঁ, কারণ আপনি নতুন যখন অ্যাড করবেন আপনাকে কনফিগার করে নিতে হবে। আপনাকে অপশনে ক্লিক করতে হবে, অপশনে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি নাম দিবেন, যার জন্য আপনি প্রক্সি অ্যাড করতেছেন তার একটা টাইটেল দিবেন। দেন আপনি এখানে যে আইপিটা আছে সেই আইপিটা দিবেন 127.0.1, দেন এখানে পোর্ট নাম্বারটা দিয়ে দিবেন, দেন সেভ করে দিবেন। তাহলে প্রক্সি যেটা আছে এটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। তো সেম ভাবে আমারটা এখানে করা আছে। তো এটা ছিল কনফিগারেশনের বিষয়টা। তো কনফিগারেশন হলো, তো এখানে যদি আমরা চেক করে দেখি যে আমাদেরটা কনফিগারেশন করা আছে, আবার এটা আপনি ওইভাবে কনফিগারেশন করে নেবেন। ওকে, যদি কোনো সমস্যা হয় তাহলে ক্যাপ্টেনদের সাথে যোগাযোগ করবেন অথবা গ্রুপে বলতে পারেন। আচ্ছা, এটা হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন প্রক্সি করছি তখন এখানে যে অপশন ছিল সে অপশনটা জাস্ট হচ্ছে এসটিটিপির জন্য। এখন আমরা জানি যে প্রটোকল যেগুলো আছে ওয়েবসাইটের জন্য জনপ্রিয় আরেকটা মানে প্রটোকল আছে, সেটা হচ্ছে HTTPS, অর্থাৎ সকেটের জন্য যখন আমরা সিকিউর করতে চাই। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে সার্টিফিকেট অ্যাড করতে হবে। আর সেই সার্টিফিকেটটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, জাস্ট একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ড হচ্ছে এটা, আমরা কমান্ড দিতে পারি এটা যে আমাদের ইউআরএল এ গিয়ে যখন আমরা আমাদের প্রক্সি করে দেব, কনফিগার করে ফেলবো, তখন এই কমান্ডটা আমরা ইউআরএল এর মধ্যে দিব।
হ্যাঁ, যে এখানে যখন আমাদের কনফিগার করা হবে এখানে জাস্ট এই কমান্ডটা দিব http ক্লোন এটা, তারপর বাপ লিখবো, এন্টার ক্লিক করব, তাহলে আমার সার্টিফিকেটটা আসবে। ঠিক আছে, সার্টিফিকেট আসার পরে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। এখন আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই জন্য আসবে না। ঠিক আছে, তো আমি এন্টার ক্লিক করলাম, এন্টার ক্লিক করার পরে ঘুরতেই থাকবে, কারণ আমার বাফ সুইট এখানে কিন্তু অন করা, যার কারণে এখানে চলে আসে, এটা অফ করে দেই, এটা ঘুরতেছে। তো এখান থেকে আপনাকে সার্টিফিকেটটা ডাউনলোড করতে হবে। এখন সার্টিফিকেট যদি ডাউনলোড হয়ে যায়, এই জন্য এরপরে কি করতে হবে, তো ডাউনলোড করার জন্য আপনারা এটা ইউআরএল এ দিতে পারেন অথবা ইউআরএল এ এটা দিতে পারেন, লোকাল হোস্ট 8080, তাহলেই হয়ে যাবে। আর প্রক্সি থাকতে হবে, আইপি হচ্ছে এটা, আর পোর্ট নাম্বার এটা থাকবে। ঠিক আছে, এখন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল, সেটাকে অ্যাড করতে হবে। অ্যাড কিভাবে করা যায়, অ্যাড করার জন্য সেম কাজ, আমরা যাব এখানে, এখানে যাওয়ার পরে আমরা সার্টিফিকেট এখানে সার্চ করব, সার্টিফিকেট, হ্যাঁ, সার্চ করার পরে ভিউ সার্টিফিকেট, দেন এখান থেকে আমরা এই ইম্পোর্টে ক্লিক করব। আমার এখানে অ্যাড করা আছে, ইম্পোর্টে ক্লিক করার পরে যে সার্টিফিকেটটা ডাউনলোড করা আছে সেটা, যেমন এই যে আমার এখানে একটা সার্টিফিকেট ডাউনলোড করা আছে, অবশ্যই এটা আমার মেইন সার্টিফিকেট না, এটা হচ্ছে আমার মেইন সার্টিফিকেট এর জন্য, বাপ সুইটের জন্য, যেটা ডাউনলোড করছি আমি। তো এখানে এক্সটেনশনটা খেয়াল করে, এক্সটেনশন হচ্ছে ডিইআর, হ্যাঁ, এই ডিইআর এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এই এক্সটেনশনটা অ্যাড করতে পারলেই আপনি যে কোনো ওয়েব সার্ভার অথবা যে কোনো ওয়েবসাইটকে আপনি ইন্টারসেপ্ট করতে পারেন বাপ সুইট দিয়ে। যদি এই সার্টিফিকেট অ্যাড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যেগুলো HTTPS সেগুলো কিন্তু আপনি ইন্টারসেপ্ট করতে পারবেন না। এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে কনফিগার করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে গ্রুপে বলবেন, আমরা চেষ্টা করবো এই বিষয়টা সলভ করে দেওয়ার জন্য। তো কনফিগারেশনের বিষয়টা আশা করি বুঝতে পেরেছি। চলে গেল কনফিগারেশনের বিষয়, এটা খুব ঝামেলার, কারণ এটা ইন্টারেস্টেড বিষয় না। এখন আমরা ইন্টারেস্টিং বিষয়ে যাব। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে কিভাবে ইনস্টলেশন করতে হয় বাপ সুইট কি, এবং প্রক্সি সার্ভার কিভাবে কনফিগার করা যায়, সার্টিফিকেট কিভাবে অ্যাড করা যায়। এখন আমরা মূলত বাপ সুইটে চলে যাব, কিভাবে কাজ করে সে বিষয়টা দেখব। সেজন্য এটা আমার বাপ সুইট চলে আসলাম। আসার পরে এখন আমরা ফিচারগুলো দেখব যে বাপ সুইটের কি কি ফিচার আছে। সবার আগে আমরা যদি এখানে দেখি ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা নাম থেকেই বোঝা যায়, আমাদের সবারই নর্মালি যে কোনো জায়গায় অ্যাকাউন্ট খোলা ড্যাশবোর্ড থাকে, সেম বিষয় এটা, এটা তেমন কোনো বিষয় নয়। এরপরে আমরা দেখব প্রক্সির বিষয়টা। প্রক্সির বিষয়টা ইতিমধ্যে আমরা বলেছি যে প্রক্সি বিষয়টা হচ্ছে মূলত যে আমরা যে মানে ডাটাগুলো ইন্টারসেপ্ট করতে চাই সেগুলো প্রথমে আমাকে এখানে দেখাবে, যেমন এখানে দেখাচ্ছে, তাই না? এখন এই জিনিসগুলো খুব ছোট, এই জিনিসগুলো আমরা কিভাবে বড় করতে পারি সেগুলো দেখব। আচ্ছা, তো প্রক্সিতে আসার পরে এখানে খেয়াল করেন যে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে ফরওয়ার্ড, তারপরে আছে ড্রপ, তারপরে ইন্টারসেপ্ট অফ, অ্যাকশন, তারপরে আছে ওপেন ব্রাউজার। ওকে, তো ফরওয়ার্ড নাম থেকেই বোঝা যাচ্ছে, ফরওয়ার্ড মানে হচ্ছে আমরা এটাকে ফরওয়ার্ড করব এইভাবে, তখন আমাদের কি হবে, ডাটাটা মানে যে মানে সার্ভারের রিকোয়েস্টটা আমরা দিলাম আর কি, সেটা হচ্ছে মূলত ফরওয়ার্ড। তো এখানে যেহেতু আমাদের কোনো কিছু সার্চ করা হয় নাই, যার কারণে এখন কিন্তু বাপ সুইটে এখানে কিছু নাই। এখন আমরা যখন এই ব্রাউজারে কিছু সার্চ করব, সরাসরি এই সার্চ করার পরে ওদের সার্ভারে ডাটাটা না গিয়ে প্রথমে আমার এখানে প্রক্সি সার্ভারে চলে আসবে। এটাই কিন্তু মূলত প্রক্সি সার্ভার, কারণ এখন আমি লোকাল প্রক্সি সার্ভার কনফিগার করেছি। আমি যখন এই ব্রাউজার দিয়ে কিছু সার্চ করব, সরাসরি আমার বাপ সুইটে চলে আসবে। ওকে, তো এটাই হচ্ছে মূলত ইন্টারসেপ্ট, যে আমি চট্টগ্রামের সরাসরি না গিয়ে কুমিল্লাতে বসলাম, মানে আমি 10 মিনিটের জন্য রেস্ট নিচ্ছি, সেম বিষয়টা সার্ভারে ডাটা না গিয়ে সরাসরি আমার লোকাল সার্ভারে বাপ সুইটে আসতেছে আর কি। ওকে, তো এখন আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন আমরা যদি ট্রাই হ্যাক মি সার্চ করি অথবা হ্যাক দ্য ওয়াজ ট্রাই করি অথবা যে কোনো কিছু, যেমন ট্রাই হ্যাক মি যদি সার্চ করে দেখি, এটা চলে আসবে আমাদের। আমার যেহেতু বাপ সুইট এখানে অফ করা আছে, আমাকে প্রথমে অন করে নিতে হবে। আচ্ছা, দেন আমি যখন এটাকে আবার করবো, যে আমাদের এখানে কিন্তু চলে আসবে। ওকে, দেন আমি ফরওয়ার্ড করতে পারবো এখান থেকে, আর এখানে ইচ্ছা করলে আমি ড্রপ করতে পারবো। ড্রপ করলে কি হবে, ড্রপ করলে হবে যে ওই যে রিকোয়েস্টটা আমরা করেছি সেটা ড্রপ হয়ে যাবে, সেটা সার্ভারে রিকোয়েস্ট যাবে না। ওকে, তো এটা হচ্ছে মূলত ফরওয়ার্ডের বিষয়। তবে ড্রপের বিষয়টা বুঝলাম। আর ইন্টারসেপ্ট অন আর অফের বিষয়টা আমি যদি এখন অফ করে দেই, তাহলে আমার কিন্তু প্রক্সি সার্ভার আর কাজ করবে না। এখন আমি কাজ করবো না কি, মানে হচ্ছে আমি নর্মাল ব্রাউজার দিয়ে যেভাবে কাজ করি এখন সেভাবে কাজ করতে পারো। যেমন এখন যদি google.com দেই, তাহলে সরাসরি google.com এ চলে যাবে। এখন কিন্তু আমার প্রক্সিতে বাপসিতে আমার ডাটাগুলো আসে নাই, কারণ আমি ইন্টারসেপ্ট অফ করেছি, অর্থাৎ মাঝপথে আমার বিরুদ্ধে দরকার নাই, সরাসরি রিকোয়েস্ট সার্ভারে চলে যাবে। ওকে, তো
এটা ছিল হচ্ছে ইন্টারসেপের বিষয়। আর অ্যাকশনের বিষয়গুলো হচ্ছে যে এখান থেকে যে উপরে যে অপশনগুলো আছে এই অপশনগুলোই মূলত অ্যাকশনের মধ্যে থাকে, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। আচ্ছা, এই জন্য আমরা একটা টার্গেট প্রবলেম নিয়ে নেই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। সেজন্য আমি আমার এটাকে অফ করে দিলাম। দেন আমি এখন একটা টার্গেট প্রবলেমে যাব যেন আমাদের জন্য কাজ করা সহজ হয়। একটু সরি, আমি একটু কথা বলে দিই। হ্যাঁ নোমান দাঁড়াও, তো এখন আমরা আবার এই বিষয়টা দেখব। আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আমরা একটা টার্গেট ওয়েবসাইট নিয়ে নিই, তাহলে আমাদের জন্য ইজি হবে। টার্গেট ওয়েবসাইটের জন্য আমরা বাক্সুইট অফ করেছি, ইন্টারসেপ্ট অফ করা আছে। তো আমার ভালো হয় যে আমি আরো একটা কাজ করে নেই, কারণ আজকে আমি এখান থেকে আমার মেটা এক্সপ্লয়েট অন করে নেই, তাহলে আমার কাজ করা আরো ইজি হবে। আচ্ছা, আমি এই কাজগুলো হোক, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা নিয়ে নিই। হ্যাঁ, এইগুলো লোড হতে একটু লেট হবে, কারণ বড় ওয়েবসাইট তো। কার প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিচ্ছি। তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, যে প্রথমে আমাদের যে বাক্সুইটের বিষয়গুলো, এখন এই বিষয়গুলো জানা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা পয়েন্ট আউট করে নিতে পারি, কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়গুলো আমরা করব আর কি। তো এখন আমরা মূলত বাক্সুইটের মেইন বিষয়গুলোতে যাচ্ছি। আপাতত এর আগে আমরা বেসিক বিষয়গুলো জানলাম যে আসলে বাক্সুইট কি, কিভাবে কাজ করে এবং কিভাবে কনফিগার করতে হয়। ওকে, তো একেবারে প্রথমে আমরা প্রক্সির বিষয়টা দেখব। তো এই জন্য আমরা প্রক্সিতে এখানে দেখতে পাচ্ছি আমরা ইন্টারসেপ্ট অন করলাম। অন করার পরে আমরা আমাদের এখানে একটা ভালনারেবল ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তো এই ওয়েবসাইটটা মূলত DBWA, এটা হচ্ছে মূলত ইথিক্যাল এই কাজগুলো লজিক করার জন্য এই যে ভালনারেবল ওয়েবসাইটগুলো ইন্টারন্যাশনালি আছে, এর মধ্যে DBWA আছে, OWASP আছে, তারপরে মেটা এক্সপ্লয়েট আছে, আর যে বিষয়গুলো আছে এগুলো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারবো। তো এখন আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ব্রুট ফোর্স অ্যাটাক। তো এই যে বিষয়টা আছে বাফসুইটের, আমি মূলত প্রক্সির বিষয়টা থেকে ইনট্রুডার বিষয়টা দেখানোর জন্য দুইটা বিষয় একসাথে দেখাই দিব, যাতে আমাদের সময়টা সেভ হয়। একটা বিষয় দেখবো ব্রুট ফোর্স অ্যাটাক কিভাবে কাজ করে, সেই বিষয়টা শিখবো। পাশাপাশি ইনট্রুডার যে ইয়েটা আছে, এই এখানে যে বাপসুইটে যে ইনট্রুডার পার্টটা আছে, এই পার্টটা মূলত কিভাবে কাজ করে সেই বিষয়টা একসাথে শেয়ার করব। ওকে, তো সেই জন্য আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে এখানে একটা ইউজার নেম আছে, পাসওয়ার্ডের একটা অপশন আছে। তো এই অপশনটা যে আছে সেটা হচ্ছে আমরা ইউজার নেমটা জানি না, পাসওয়ার্ডটাও জানি না। এখন বাফসুইটের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি, এটাকে ইন্টারসেপ্ট করতে পারি। ইন্টারসেপ্ট করে এখানে যে বাফসুইটের অনেকগুলো বাটন আছে, এর মধ্যে আমরা এখন আপাতত প্রক্সি এবং ইনট্রুডার দুইটা একসাথে নিয়ে আলোচনা করতেছি। তো ইনট্রুডার এই পার্টটার কাজ হচ্ছে ওই অংশটাকে নিয়ে ব্রুট ফোর্স অ্যাটাক থেকে শুরু করে আর অন্যান্য কাজগুলো করা যায়, যার মাধ্যমে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা খুঁজে বের করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত যে ইনট্রুডার বাটনটার কাজ কি। ইনট্রুডার বাটনটার কাজ এটাই যে আমরা ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ইউজার নেম পাসওয়ার্ড খুঁজে বের করতে পারি, অথবা অন্য কোনো প্যারামিটার খুঁজে বের করতে পারি, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো এখন প্রক্সির বিষয়টা খেয়াল করি। প্রক্সিতে এখানে যে বিষয়টা সেটা হলো ইন্টারসেপ্টের বিষয়টা, যেটা ইতিমধ্যে আমরা দেখলাম। আর এই বিষয়টা হচ্ছে যে যত আমার এই ব্রাউজার দিয়ে, মানে লোকাল যে সার্ভার, আমরা যে ব্রাউজার আছে এই সার্ভারকে যখন আমরা কনফিগারেশন করার পরে যত রিকোয়েস্ট যাবে সব রিকোয়েস্টগুলো এখানে জমা থাকবে। HTTP এর ক্ষেত্রে এবং S এর ক্ষেত্রে বোথ দুটো জমা থাকবে আর কি। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যত রিকোয়েস্ট গেছে সবগুলি দেখা গেছে। যে ট্রাইকনিকগুলো আছে google.com, যেগুলো আমরা ইতিমধ্যে রিকোয়েস্ট করেছি সেগুলো এখানে দেখা যায়। এবং এখানে হোস্ট, মেথড, URL বলা থাকে, যে সম্পূর্ণ URL এটা হোস্ট ছিল ট্রাইকনি, এর ভিতরে এই ডাটাগুলো VPN মাই ডাটা। এখন স্টেরাস কোডগুলো এখানে আছে, এটা আপনারা নিজেরা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবেন। আর মাঝখানে এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা খুব কাজে লাগে। এটা হচ্ছে মূলত এই টাইপটা হচ্ছে ডাটাটা কোন টাইপে, যেমন এই ডাটাটুকু কোন টাইপে আছে। HTML আকারে থাকলে HTML বলবে, স্ক্রিপ্ট আকারে থাকলে স্ক্রিপ্ট বলবে, টেক্সট থাকলে টেক্সট বলবে, জেসন থাকলে জেসন বলবে, আর এক্সটেনশন অ্যাড করা থাকে। এই বিষয়গুলো ভালো করে নিজেরা অ্যানালাইসিস করবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, এখন এই যে রুমটা আছে ট্রাইকনির 25 নাম্বার যে ক্রিসমাসের প্রবলেমটা ছিল অ্যাডভেন অফ সাইবারে, সেই বিষয়টা আমরা কিছুক্ষণ আগে এখান থেকে লগ ইন করছিলাম, তাই না? সেই ইতিহাসটা কিন্তু এখানে আছে। এই যে
25 নম্বর রোম, ট্রাইড মি অ্যাডমিন অফ সাইফার, এবং এটা HTML আকারে এতটুকু। এই ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে আর কি মূলত। আর এটা হচ্ছে ওয়েব সকেটের হিস্টোরি থাকে, সেটা হচ্ছে মূলত সকেটের যে নেটওয়ার্কিং যারা বোঝে তাদের জন্য এটা ইজি হবে। ক্লায়েন্ট থেকে সার্ভারে যে ডাটাগুলো কিভাবে যাচ্ছে সেই বিষয়গুলো এখানে বলা আছে, এবং টাইম সহ, এবং কোন পর্ট সেই পর্টও কিন্তু বলা আছে। ওকে, আর অপশন বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই ইতিমধ্যে যেগুলো দেখলাম এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অপশন। এই অপশন বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই অপশনের মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রথমে প্রক্সি লিসেনার আছে। এই প্রক্সি লিসেনার বলতে আমরা যে কনফিগার করেছি এখানে এই ফক্সিতে লোকাল সার্ভারকে 127.0.0.1, এই বিষয়টাই মূলত এখানে আমাদের প্রক্সি লিসেনার, যে আমাদের পোর্ট কত এবং আমাদের সার্ভারের কত, আইপি কত সেটা। আচ্ছা, আর এখান থেকে এই যে সার্টিফিকেট জেনারেট করা যায়, আমরা যদি ওই যেভাবে দেখালাম সেভাবে না করে এখান থেকে করতে পারি, তবে এই জিনিসটা বেশি ঝামেলার। এবং এটা কেন ঝামেলার, মানে আপনি করেছেন 2 দিন পরে আবার করতে হবে জেনারেট করে আর কি। বাকি যদি আপনি এভাবে করেন বিষয়টা স্থায়ী হয়, যদি আপনার লোকাল সার্ভারে সেটা থাকে, নর্মালি অফিসিয়াল সার্টিফিকেটটা যদি থাকে সেটা স্থায়ী হয়। নর্মালি এখান থেকে যদি নিজে বানিয়ে নেন, জেনারেট করে নেন, নিজের সার্টিফিকেট নিজে বানিয়ে নেন, সেক্ষেত্রে এটা বেশি দিন স্থায়ী হয় না। আচ্ছা, এটা ছিল মূলত প্রক্সি লিসেনারের বিষয়টা। এরপরে এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট একটা রিকোয়েস্টের জন্য, একটা রেসপন্সের জন্য। ইতিমধ্যে এই দুইটা ওয়ার্ড আমরা ব্যবহার করেছি, যেটা নিয়ে হয়তোবা সবাই এই বিষয়টার সাথে পরিচিত। রিকোয়েস্ট বিষয়টা নাম থেকে বোঝা যাচ্ছে যে আমি কোনো একটা জিনিস রিকোয়েস্ট করতেছি। রেসপন্স মানে হচ্ছে রিকোয়েস্ট করার পরে বলা, যে হ্যাঁ ঠিক আছে। যেমন আমি যদি জুবাইরকে বলি যে তোমার কাছে এটা আছে, আমি বললাম এই যে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে বললো হ্যাঁ আছে। এই যে রেসপন্স, সে বললো হ্যাঁ আছে। এই বিষয়টা আর কি মূলত রিকোয়েস্ট আর রেসপন্সের মতো। আমি যখন একটা সার্ভারকে বলি যে এটা, সেটা হলো মূলত রিকোয়েস্ট, আর সার্ভার যখন বলে যে এটা আছে, তখন এটা হলো রেসপন্স আর কি। তো রিকোয়েস্টটা হয় হচ্ছে ক্লায়েন্ট থেকে, আর রেসপন্সটা হয় সার্ভার থেকে। এখন আমরা যখন কোনো কিছু ইন্টারসেপ্ট করি, এই যে এখানে ইন্টারসেপ্ট করি ডাটাগুলো, এখানে যখন আমরা মডিফাই করি, তখন এই অংশতে এই অপশনটা প্রচুর কাজে লাগে। কিভাবে কাজে লাগে, এখানে যদি খেয়াল করে দেখেন যে অনেকগুলো অপশন আছে, অ্যানাবেল, অপারেটর, ম্যাচ টাইপ, রিলেশনশিপ, কন্ডিশন। এই পদগুলোর ভিতরে এই ফাইল এক্সটেনশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা যদি আমরা এখানে ক্লিক করি, দেন আমরা এডিটে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পারবো যে কোন কোন এক্সটেনশনগুলো আছে। যেমন জাভাস্ক্রিপ্ট, CSS, জাভাস্ক্রিপ্ট, তারপর আরো আইকন, পিকচার সবগুলো আছে। দ্যাট মিনস এর মানে হচ্ছে আমরা যখন এখানে ইন্টারসেপ্ট করি, তখন ক্লায়েন্টের মধ্যে এখানে রিকোয়েস্টের পার্টে এই জিনিসগুলো যদি থাকে তাহলে এখানে শো করবে আর কি। যদি আমি কোনো কারণে এখানে এই জিনিসটা অপশন থেকে মনে করেন যে এখান থেকে যদি আমি জাভাস্ক্রিপ্টটা নাই করে দেই, তাহলে এই ইন্টারসেপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের কোনো বিষয় থাকবে না। মূলত এটাই হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্ট, যে আমি এক্সটেনশন নিজের মতো করে নিতে পারি। আরো এই বিষয়গুলো আছে, আইপি অ্যাড্রেস নির্দিষ্ট করে দেওয়া, বডি নির্দিষ্ট করে দেওয়া, কুকি ভ্যালু নির্দিষ্ট করে দেওয়া। এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিজেরা দেখে নেবেন। জাস্ট বেসিক বিষয়টা হলো এটা। ওকে, প্রচুর জিনিস দেখাতে হবে, যার কারণে এগুলো আর বিস্তারিত দেখানো যাচ্ছে না। বাকি মেইন বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট রিকোয়েস্টে, যে আমি এডিট করে আমার রিকোয়েস্টটা কি কি ডাটা শো করবে, কোনগুলো শো করবে না, সেগুলো আমি নির্দিষ্ট করে দিতে পারি আর কি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা বেশিরভাগ কাজে লাগে হচ্ছে আমরা যখন কোনো রিভার্সাল আপলোড করতে চাই, অর্থাৎ শেল যখন কোনো টার্গেট ওয়েবসাইটে আপলোড করতে চাই, যদি এক্সটেনশন ওখানে ব্লক করা থাকে, তখন আমরা এর মাধ্যমে কিন্তু কাজটা করতে পারি, যদি ওটা ক্লায়েন্ট সার্ভার রিকোয়েস্টেড হয়। ঠিক আছে। অথবা অনেক সময় আমরা মানে সার্ভারে কি করি, যে শেল আপলোড করে ওটার কন্ট্রোল আমরা নিয়ে নিই। এখন যদি ওখানে মানে জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন ব্লক থাকে, তাহলে কিন্তু আমরা এই ব্লকটা এখান থেকে এডিট করে কমিয়ে দিয়ে, পিএনজি যদি ব্লক থাকে সেটাকে বাদ দিয়ে সেগুলো আমরা রিকোয়েস্ট করে ইন্টারসেপ্ট করে কিন্তু আপলোড করে দিতে পারি। সেই বিষয়গুলো হয়তোবা আমরা রিভার্সাল আপলোড করার সময় বিস্তারিত দেখবো। এর জন্যই আগে আমরা বাফসুইটটা দেখতেছি, কারণ বাফসুইটটা সব জায়গায় কাজে লাগবে। এই বেসিকটা এই জন্য প্রথমে দেখায় নেওয়া হচ্ছে। আমরা যখন রিভার্সাল আপলোড দিব, তখন এই বাফসুইটের ব্যবহারটা আসবে, এই ব্যবহারটাও আসবে। ওকে, তো এটা বুঝতে পারলাম। আর সার্ভার রেসপন্সের বিষয়টা সেম, এটা সার্ভারের ক্ষেত্রে হয়, আমরা এক্সটেনশন অ্যাড করে দিতে পারি, নির্দিষ্ট করে দিতে পারি। ওকে, তো এই অপশনের বিষয়টা এখান থেকে গেল, আপনারা নিজেরা ভালো করে দেখে নেবেন। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে গ্রুপে বলবেন। তাহলে এক্সটেনশনের এই বিষয়টা গেল। এখন আমরা এক্সটেনশন দেখা প্রক্সির বিষয়টা দেখলাম।
এখন আমরা টার্গেটের বিষয়টা দেখব, এর আগে আমরা ইন্ট্রুডার বিষয়টা যাই, একটু মজার বিষয়ে যাই, তাহলে আমাদের জন্য ভালো লাগবে। ইন্ট্রুডারে যাওয়ার পরে এখানে ইন্ট্রুডারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা অপশন আছে। একটা টার্গেট অপশন, এই টার্গেট অপশনে থাকে যে আমাদের হোস্ট এবং পোর্ট 80। আমি যদি এটা দিই তখন 443 চলে আসবে, দেখেন 443, বাট আমি এটা দিব না, আমরা এটা কাজ করব। পজিশনের পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। পজিশনের পার্টটা হচ্ছে যে আমরা যে টার্গেটটা দিব এই টার্গেটটা নিয়ে আলোচনা করবে, প্লেলুটের কাজগুলো এগুলো আমরা বিস্তারিত বলবো। এর আগে আমরা আমাদের টার্গেটটা আগে নিয়ে আসি। আমাদের টার্গেটটা হচ্ছে এটা। আমরা এখানে একটা ইউজার নেম দেই, মনে করেন যে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড মনে করেন যে 1 2 3 দিলাম, 4 5 6 7 8 দিলাম। লগ ইনে ক্লিক করলাম, আমরা দেখি যে আগে ইন্টারসেপ্ট অন করা আছে কিনা। আমাদের ইন্টারসেপ্ট অন করা আছে, ওকে। আর বাফ সুইট এখানে অন করা আছে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এই সম্পূর্ণ ডাটা যেগুলো আছে চলে যাবে আমাদের বাফ সুইটে, ওকে। ক্লিক করলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা ফরওয়ার্ড করার পরে এই যে অপশনগুলো চলে আসলো। এর আগে যেগুলো দেওয়া হয়েছিল ওগুলো চলে আসছে, থাক চলে আসছে, আমাদের জন্য ভালো হয়েছে। তাহলে আমরা এখন দুইটা জিনিস একসাথে শিখে নেব। সেটা হচ্ছে আমরা এখন টার্গেটের অংশটা দেখি। এই টার্গেটের অংশটা দেখা হয়ে যাবে এই অংশটা ব্যাখ্যা দিতে গিয়ে। টার্গেটের অংশতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা যেই মানে এই যে ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে আমরা যেই ওয়েবসাইটে যাব সেগুলো টার্গেটের মধ্যে থাকবে। এক কথায় টার্গেট মানে হচ্ছে আমার নির্দিষ্ট বিষয়টা। এখন আমাদের এখানে আমরা এইটাতে গেছিলাম 192.68, এটা যেটা আমরা যদি এখানে ক্লিক করে দেখি এই যে আমাদের টার্গেট আইপি হচ্ছে 192.168.0.155। তো সেম ভাবে এখানে খেয়াল করেন এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তারপরে এগুলো কিন্তু আছে google.com এ গেলাম, তারপরে ট্রাইহ্যাকমির বিষয়টাও এখানে আছে, কারণ আমরা এখানে খেয়াল করে দেখি যে ট্রাইহ্যাকমি ছিল। তো এই বিষয়গুলো মূলত টার্গেটে থাকে। টার্গেটে আসার পরে এখানে আবার 3টা অপশন দেখেন, একটা হচ্ছে সাইড ম্যাপ, একটা স্কোপ আর একটা ইস্যু আইডেন্টিফিকেশন অথবা ডেফিনেশন আর কি। তো সাইড ম্যাপের বিষয়টা হচ্ছে সমস্ত টার্গেটগুলো এখানে থাকবে, আর এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো কোন টার্গেটটা মূলত দিয়ে আমরা অ্যাটাক দিব সেটা। আর স্কোপ হচ্ছে আমরা নির্দিষ্ট একটা অংশকে, যেমন এই পেজটাকে আমরা নির্দিষ্ট করে স্কোপে নিতে পারবো, তখন আমরা স্কোপে গিয়ে কাজটা করতে পারবো এবং এটা নির্দিষ্ট ওই কাজটাই হবে। অথবা আমি চাচ্ছি যে স্কোপের কাজটা ব্লক থাকবে, সেটাও করে দিতে পারবো আর কি। এটা হচ্ছে মূলত স্কোপ, মানে একটা জায়গা এরিয়া করে নেওয়া, যেই এরিয়াতে আমরা যেই ইউআরএল গুলো অ্যাড করব সেই ইউআরএল গুলো দিয়ে কাজ হবে। অথবা আমি ইচ্ছা করলে এই ইউআরএল গুলো ব্লক করে দিব, যেগুলো আমার ইন্টারসেপ্টে আসবে না। আর ইস্যু ডিফিনেশন মানে হচ্ছে যে এই পর্যন্ত যত ধরনের ভালনারেবিলিটি আছে প্রত্যেকটা ভালনারেবিলিটি এখানে অ্যাড করা আছে। আমরা একটা একটা করে ক্লিক করে এখানে ডেফিনেশন গুলো দেখতে পাবো। যেমন আমি যদি ওএস কমন ইনজেকশন দেখি, তাহলে এখানে ওএস কমন ইনজেকশন কি সেগুলো ডিটেলস বলা থাকবে, লিংক দেওয়া থাকবে, এখান থেকে সেগুলো আমরা পড়ে নিতে পারি। তারপর আমরা যদি এখানে এটাতে ক্লিক করি এক্সএমএল ইনজেকশন, তাহলে এক্সএমএল ইনজেকশন সম্পর্কে বলবে এবং এটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো কিন্তু ডিটেলস এখানে বলা থাকবে। এটা বাফসুইটের একটা ভালো কাজ, তাহলে আমার আর নর্মালি ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে না, এখান থেকে আমি শিখে নিয়ে আর লিংকে ক্লিক করে সেই জিনিসগুলো দেখে নিতে পারি আর কি, ওকে। তারপর এখানে সিডব্লিউই অ্যাড করা থাকে, সেটা সবচেয়ে বেটার বিষয় হলো এটা, যে এটার জন্য কি কি সিডব্লিউই আছে সেগুলো অ্যাড করা থাকে। আচ্ছা, তাহলে আমরা টার্গেটের এই বিষয়গুলো দেখলাম। এখন আমরা যেহেতু ইন্ট্রুডারের ব্যবহার করব, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের জিনিস চলে আসছে, টাইহ্যাকমি চলে আসছে, কিন্তু আমার টার্গেটের আইপি তো 192.168.0.155। তাহলে এখান থেকে আমার কাজ হচ্ছে বারবার ফরওয়ার্ড করতে থাকলে এগুলোই যেতে থাকবে যেহেতু ইন্টারসেপ্ট। তো এই প্রবলেমটা আমরা স্কোপ দিয়ে কমপ্লিট করতে পারি কিভাবে? আমরা চাবো যে শুধু আমরা এই পার্টটা নিয়ে কাজ করব টার্গেট থেকে, তখন আমার এটা যদি আমরা স্কোপে নেই তখন আমরা ওইটা নিয়ে কাজ করব, তখন ওইটা নিয়ে কাজ হবে আর কি মূলত। তো এখন আমরা এখান থেকে এই জিনিসটা আপনারা নিজেরা দেখে নেবেন, খুব ইজি বিষয়। এখানে দেখতেই পাচ্ছেন এনাবেলের বিষয় আছে, ইউআরএল অ্যাড করা যায়, তা খুব ইজি বিষয় আর কি। এটা আমি টাইম লস করলাম না, কারণ এটা তেমন কোনো বিষয় না, এটা হচ্ছে জাস্ট বাফসুইটের সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি, টাইম সেভ করার বিষয়টা। আচ্ছা, তো অ্যাড করে ইউআরএল নির্দিষ্ট করে ওই ইউআরএল এর কাজ করার জন্য মূলত, অথবা ব্লক করে রাখা যায়। আচ্ছা, এখন সাইট ম্যাপ থেকে আমাদের টার্গেট হচ্ছে যে এটার বিষয়টা দেখবো, তাই না? এখন এটার বিষয়টা যদি আমরা দেখতে চাই
আমরা যে পাসওয়ার্ডটা দিছিলাম সেটা হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড দিছিলাম 1 2 3 4 5। এটা কিন্তু বলা আছে যে পাসওয়ার্ডটা কারেক্ট না, ইউজার নেম অথবা পাসওয়ার্ডটা কারেক্ট না। তো সেটাই আমরা ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে ইন্ট্রুডারের মাধ্যমে খুঁজে বের করব। তো সেই জন্য আমরা এখানে যাব, এখান থেকে আমরা খুঁজে বের করব যে কোনটা আমাদের টার্গেট ছিল। আমরা যদি এখানে ক্লিক করে দেখি যে এখানে কিন্তু দেখেন যে আমাদের পাসওয়ার্ড ছিল এটা আর এটা, দ্যাট মিনস এটাই আমাদের মেইন জিনিস ছিল। এখন এটাকে আমরা রাইট ক্লিক করে অ্যাকশনে ক্লিক করে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনগুলোতে আমরা বিভিন্ন কিছু করতে পারবো। কি করতে পারবো? এটাকে ইনট্রুডারে নিতে পারবো। এই সমস্ত ডাটাটাকে আমি যখন এখন ইনট্রুডারে ক্লিক করব তখন এই সমস্ত ডাটাটা ইনট্রুডারে চলে আসবে। তখন আপনি এখানে খেয়াল করবেন যে এটা হাইলাইট হয়ে গেল। এখন এই যে ডাটাগুলো ছিল খেয়াল করে দেখেন, সেগুলো ডিবিডব্লিউএ, ভালনারেবিলিটি, বুকস, ইউজার নেম, অ্যাডমিন, তারপরে পাসওয়ার্ড, এটা এগুলো সব চলে আসলো কোথায়? ইনট্রুডারে। এখন খেয়াল করে দেখেন আগে এখানে একটা ছিল, এটা আর এখন দুইটা হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের মেইন টার্গেটেরটা, আগের যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিলাম। আসার পরে এখানে এখন খেয়াল করেন এখানে টার্গেটটা কিন্তু 192.68.0.155, যেটা আমাদের মেইন ওয়েবসাইটের টার্গেট। ওকে, দেন আমরা এখানে এটাই দেখতে পাচ্ছি এবং পট এটা। ওকে, ভালো কথা। এখন আমরা অপশন পজিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই অংশগুলো। ওকে, এখন এই জিনিসগুলো অনেক ছোট হয়ে গেছে, আমরা এই জিনিসগুলো ইউজার অপশন থেকে বড় করে নিতে পারি, কারণ এই লেখাগুলো ছোট। ইউজার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে যে অপশনগুলো আছে এগুলো সার্টিফিকেটের বিষয়, ডিসপ্লের বিষয় থেকে আমরা বড় করে দিতে পারি, ছোট করে দিতে পারি, তাহলে লেখাগুলো বড় ছোট হয়ে যাবে। আর অপশন যদি ডার্ক দিই তাহলে দেখবেন যে এটা কালো হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো অনেকেই করে মজা পায়। তো আপাতত আমরা লাইট দিয়ে কাজ করতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এগুলোর বিষয়গুলো বড় ছোট করে নিতে পারেন। তো এটা হচ্ছে এই অংশ থেকে আমাদের এই যে ডিসপ্লেতে যে অংশগুলো আছে এগুলো আমরা মানে হটকি দিতে পারি, যেমন কন্ট্রোল আর দিলে রিপিটার চলে আসে, কন্ট্রোল আই দিলে ইন্ট্রুডার চলে আসে। এগুলো আমরা এডিট করে দিতে পারি আর কি। এগুলো হচ্ছে নিজের কাস্টমাইজের বিষয় আর কি। এগুলো হচ্ছে বাপ সুইটের বিষয়টাকে বেশি কাস্টমাইজ করে আরো বেশি দ্রুত কাজ করার জন্য এই কাজগুলো করতে হয় আর কি। এগুলো নিজেরাই করা যায়, এক দুইবার ট্রাই করলে এগুলো নিজেরাই করা যায়, এমন কোনো বিষয় নাই। ওকে, তো আমরা এখন ইনট্রুডারে গেলাম। যাওয়ার পরে এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন যে যে অপশনগুলো আছে এর মধ্যে এটা হচ্ছে মেথড বলে দিচ্ছে, যেটা হচ্ছে গেট মেথড। কেন গেট মেথড? আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের ডাটাগুলো উপরে আছে, অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন যে ইউজার নেমটা অ্যাডমিন, পাসওয়ার্ডটা হচ্ছে 1 2 3 4 5, এগুলো উপরে বলা আছে, দ্যাট মিনস এটা গেট মেথড। আর যদি এটা পোস্ট মেথড হতো তাহলে এখানে বলা থাকতো না, সেটা সার্ভারে গিয়ে জমা হতো। তাহলে এই বিষয়টা হচ্ছে মূলত গেট আর পোস্ট মেথডের পার্থক্য। আর এখানে প্যারামিটার হিসেবে এটা ইউজার নেম, আর এখানে প্যারামিটার হিসেবে আছে পাসওয়ার্ড। ইউজার নেমের ভ্যালু হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডের ভ্যালু হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। এই প্যারামিটার বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো এখানে আমরা দেখলাম যে এটা গেট মেথড বিশিষ্ট, আর এখানেও বলে দিছি এটা গেট মেথড। এখন আমরা চাচ্ছি যে পাসওয়ার্ডটা খুঁজে বের করব, সেজন্য এটাকে প্রথমে ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পর এখানে নির্দিষ্ট যে বিষয়টা আছে আমরা সেই নির্দিষ্ট বিষয়টা কে আমরা মানে ইয়ে করে দিব, মানে বোর্ড ফোর্স অ্যাটাক দিব। তো সেই জন্য এই অংশগুলোর জন্য, যেমন আমি যদি শুধু এটাকে দিতে চাই এটাকে চুজ করব, দেন এটাতে আমি ডলার সাইন অ্যাড করব, দেন এটার আগে এবং পরে ডলার সাইন অ্যাড হয়ে যাবে। ওকে, তো আগে পরে যখন ডলার সাইন অ্যাড হয়ে যাবে তখন এই যে বিষয়টা হলো যে আগে পরে ডলার সাইন অ্যাড হয়ে গেল। এখন আমরা এই যে অ্যাটাক টাইপ আছে এই অ্যাটাক টাইপ দিয়ে এই যে পাসওয়ার্ডটা কি হতে পারে সেটা আমরা খুঁজে বের করতে পারি। সেটা কিভাবে? এখানে আগে খেয়াল করে দেখেন যে অ্যাটাক টাইপে অনেকগুলো অপশন আছে, 4টা অপশন আছে, স্নাইপার, ব্যাটারিং র্যাম, তারপরে পিস ফগ, তারপরে ক্লাস্টার বম। প্রত্যেকটার মিনিং ভালো করে বুঝতে হবে। স্নাইপারের কাজ হলো যেটা এক ইয়েতে কাজ করে, যেমন আমি যদি স্নাইপার করি, চুজ করি, তারপরে প্লে রোটে যদি ক্লিক করি, এখানে আমাকে যে কাজটা করতে হবে দেখেন এখানে একটাই আছে, দ্যাট মিনস স্নাইপার কাজ করে একটা ডাটা নিয়ে, একটা প্যারামিটার নিয়ে একই সময়ে। ঠিক আছে, তবে এটার আরো ভালো করে যদি আমরা ব্যাখ্যা দিতে চাই তাহলে বিষয়টা আমরা আরো দেখতেছি। এখান থেকে আমরা পাসওয়ার্ডটা নিলাম, স্নাইপার চুজ করলাম, প্লে লোটে গেলাম। প্লে লোটে যাওয়ার পরে এটা তো আমরা একবারই চুজ করতে পারবো, কারণ যেহেতু স্নাইপার। এখানে যদি আমি স্নাইপার না দিয়ে ব্যাটারিং র্যাম দিতাম তাহলে এখানে একবারই চুজ করা যাবে কিনা? হ্যাঁ, একবারই চুজ করা যাবে। এটার একটা পার্থক্য আছে, মনে রাখেন আমি বলতেছি। কিন্তু আমি যদি ব্যাটারিং র্যাম না দিয়ে পিস ফগ দেই তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে অপশন অনেকগুলো চলে আসবে, মাল্টিপল।
এটা হয়নি অবশ্য। ওকে, আচ্ছা এখানে মেইন বিষয়টা হচ্ছে আমরা চুজ করছি একটা, যার কারণে এখানে পেলোড দেখাবে একটা। যদি আমরা এখানে চুজ করি দুইটা, যেমন এটাকে যদি আমরা চুজ করি, আমরা এটাকেও চাচ্ছি এডিট করব, তখন ক্লাস্টার বুমে যখন আমরা পেলোড এখানে যাব তখন দেখবেন যে এখানে অপশন দুইটাই আসবে। ঠিক আছে, দুইটা অপশন আসবে, কারণ আমার প্যারামিটার চুজ করছি দুইটা, অ্যাডমিনের ইউজার নেমের জন্য কি আছে সেটা খুঁজে বের করবে, পাসওয়ার্ড কি আছে খুঁজে বের করবে, যার কারণে প্লেলিস্ট কিন্তু দুইটার জন্য অ্যাড করা যাবে। ওকে, এখন স্নাইপারের বিষয়টা, ইয়ার বিষয়টা আমরা ভালো করে খেয়াল করি। স্নাইপার যখন এখন দেখেন আমি দুইটা কিন্তু চুজ করছি, কিন্তু আমি যখন প্লেলিস্টে গেলাম তখন কিন্তু অপশন একটা, কারণ স্নাইপার সিঙ্গেল ওয়ার্ড লিস্টে কাজ করে, এটা কখনো মাল্টিপল ওয়ার্ড লিস্টে কাজ করে না, সিঙ্গেল ওয়ার্ড লিস্টে কাজ করে। সিঙ্গেল ওয়ার্ড লিস্টে কাজ করে মানে কি, মানে হচ্ছে আপনি যখন প্লে লিস্ট অ্যাড করবেন, মনে করেন যে আপনি অ্যাডমিন অ্যাড করলেন, এটার জন্য অ্যাডমিন, তারপরে পাসওয়ার্ড অ্যাড করলেন, তারপরে মনে করেন যে পাসওয়ার্ড 1 2 3 অ্যাড করলেন, তখন এই যে স্নাইপার আছে, স্নাইপার যে কাজটা করবে যে একই সময় যে এই যে আমরা ডাটাগুলো দিলাম, অ্যাডমিন সে অ্যাডমিন ইউজারের নেম হচ্ছে ইউজারের জন্য চেক করবে, সেম অ্যাডমিনটা সে এটার জন্য চেক করবে, অর্থাৎ একই সময় একই প্লেলোড নিয়ে কাজ করবে আর কি, মূলত স্নাইপারের বিষয়টা এটা। আর আমরা যদি ইয়েতে যাই, এই ইয়াতে যাই, ক্লাস্টার বুমে যাই, তখন একই সময় দুইটা নিয়ে কাজ করবে। এখন যদি আমি প্লেলোডে ক্লিক করে দেখি, দেখবেন যে অপশন দুইটা থাকবে। এটা হচ্ছে বিষয়, এটা আমরা প্র্যাকটিক্যালি দুই একবার কাজ করলে বুঝে যাব আসলে স্নাইপার এবং ক্লাস্টার বুমের পার্থক্য কোথায়। তো মূলত আমরা যদি আরো সহজ করে বুঝতে চাই যে স্নাইপারের কাজ হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড লিস্টের জন্য, ব্যাটারিং র্যাম একই বিষয় সিঙ্গেল প্লাস ওয়ার্ড লিস্টের জন্য, পিসফকের কাজ হচ্ছে মাল্টিপল প্লাস ওয়ার্ড লিস্টের জন্য, ক্লাস্টার বুমের কাজ হচ্ছে মাল্টিপল ওয়ার্ড লিস্টের জন্য। এই দুটো হচ্ছে মাল্টিপল আর এই দুটো হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, আর এই এখন প্রশ্ন হচ্ছে স্নাইপারও সিঙ্গেল এটাও সিঙ্গেল, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে স্নাইপার একই সময় এক প্যারামিটারে কাজ করবে একই প্লেলোডের উপরে, কিন্তু এটা একই সময় তো একটা ওয়ার্ড লিস্টেরই কাজ করবে, কিন্তু এই ভ্যালুটা সে আবার আরেক জায়গায় ইটারেট করে, অর্থাৎ যদি আমরা লুপ বুঝে থাকি, লুপের মাধ্যমে সে আরেক জায়গায়ও ইউজ করে দেখবে আর কি, সেটা প্র্যাকটিক্যালি করলে আমরা দেখা যাবে। ওকে, এই প্রবলেমের জন্য আমরা স্নাইপার ইউজ করব এবং আমরা ইউজ করব জাস্ট আমাদের পাসওয়ার্ডের জন্য। ক্লিয়ার করে নিলাম, আবার চুজ করে নেই, শুধু আমরা পাসওয়ার্ড খুঁজে বের করব, সেজন্য আমরা অ্যাড করে দিলাম। এরপর আমরা স্নাইপার চুজ করলাম। স্নাইপার সবসময় আমি রিকমেন্ডেশন করব যে সিঙ্গেল জিনিসের জন্য সবসময় স্নাইপার ইউজ করবেন, এবং সেটা যদি নাম্বার হয় পাসওয়ার্ড হয় তাহলে সবচেয়ে বেটার মানে কাজ হবে স্নাইপার চুজ করা। ওকে, এরপর আমরা প্লেলোডে ক্লিক করব। প্লেলোডের মধ্যে এই অপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সিম্পল লিস্টের মধ্যে এই অপশনগুলো যদি খেয়াল করে দেখেন, সিম্পল লিস্ট হচ্ছে যে আপনি যে কোনো লিস্ট অ্যাড করতে পারবেন, মানে যে কোনো ওয়ার্ড লিস্ট অ্যাড করতে পারবেন। বাকি এগুলোর প্রত্যেকটার বিষয় আছে, যেমন যদি আপনি ডেট চুজ করেন তাহলে আপনি ডেট অ্যাড করবেন আর কি, বিভিন্ন ধরনের ডেট, তখন কি হবে যে বিভিন্ন ধরনের ডেট সে ক্যাক করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে ডেট অ্যাড করে লাভ কি? হ্যাঁ, ডেট অনেক সময় আপনাকে হ্যাক করতে হবে। কেন? সেটা আপনারা যখন ডাব্লিউ ফাস্ট নিয়ে কাজ করবেন তখন বুঝতে পারবেন, এপিআই নিয়ে কাজ করে বুঝতে পারবেন যে ডেট কত বেশি ইম্পর্টেন্ট, কারণ ডেটের উপরে অনেক ডাটা আছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে ডেট ও বুট ফোর্স অ্যাটাক দিয়ে খুঁজে বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে চুজ করে নিতে পারি ডেট। আর শুধু নাম্বার চুজ করলে শুধু নাম্বার, যেমন 1 2 3, এটা আমরা এরপরেই দেখবো। তারপরে আরো বিষয় আছে, বুট ফোর্স আছে, এগুলো সবগুলো যদি আমি দেখাতে যাই তাহলে আজকে না আরো এক সপ্তাহে শেষ হবে না। জাস্ট আমি ক্লু দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো চেক করে দেখবেন আর কি, আর বিশেষ বিষয়গুলো বলে দিচ্ছি। ওকে, এগুলো চেক করে নেবেন। তো আমরা যেহেতু ওয়ার্ড লিস্ট নিব, এই জন্য সিম্পল লিস্ট দিব। এরপরে আমরা কিন্তু একটা লিস্ট নিয়ে নিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এটা হচ্ছে যদি আমরা আমাদের ডিভাইস থেকে কোনো ওয়ার্ড লিস্ট নিতে চাই তাহলে এটা চুজ করে আমরা ডিভাইস থেকে এখান থেকে চুজ করে নিতে পারি, যে এখান থেকে মনে করেন যে ডিভাইস থেকে নেবেন। হ্যাঁ, আর যদি আপনি
ডিভাইস থেকে নিতে না চান, ম্যানুয়ালি একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে নেবেন, তাহলে এইভাবে অ্যাড করে করে একটা ওয়ার্ড লিস্ট আপনি তৈরি করে নিতে পারেন। রিমুভ করতে চাইলে রিমুভে ক্লিক করলেই হবে, ক্লিয়ার করলে ক্লিয়ারে ক্লিক করলেই হবে। ওকে, তো এই বিষয়টা বুঝে নিলাম। এরপরে এই যে ইনকোডিং এর অপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন নর্মালি অ্যাটাক দিব ইনকোডিংটা অফ করে নেব। এটা হলো ইউআরএল ইনকোডিং আর কি। আমরা ইউআরএল ইনকোডিং তো জানি যে ইউআরএল কে সংখ্যা দিয়ে ইনকোড করা যায়, সেই অপশনটা এটা অফ করে নেব। ওকে, দেন আমরা স্টার অ্যাটাকে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছি যে আইটেম কাজ হচ্ছে, অবশ্য একটু লেট হবে, স্লো কাজ করবে, যে কমিউনিটি ভার্সন আর কিছু কনফিগারেশনের বিষয় এখানে আছে। আমরা দেখি এটা আসলে কি হতে পারে, এই জিনিসটা আমি আসলে ঠিক করে নেই। এর ভিতরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, স্নাইপার, হ্যাঁ রাইট, ওকে, এভরিথিং ইজ ওকে। আমরা পেলোড চেক করে দেখতে পারি। ওকে, ঠিক আছে। রিকোয়েস্ট কাউন্ট 3 কেন? ওকে, রিকোয়েস্ট কাউন্ট 3, এর আগে একটা কাউন্ট ছিল। ওকে, the basic request does not contain line and so it is not registered request. Back. ওকে, তো আমাদের এই অ্যাটাকের কাজ হচ্ছে, আমরা দেখি কি হয়। এটা হোক, আর এর মধ্যে আমরা দেখি আমাদের বাফসুইট অন আছে কিনা। অন আছে, দেন এগুলো আছে। ওকে, ইন্টারনেটের কাজ আসলে এই ভিতরে কিছু ঝামেলা হয়েছে বাফসুইডের, এটা আমি অফ করে দিয়ে তারপরে অন করি, তাহলে বেটার হবে। আর এর মাঝে আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারেন, আমি এই জিনিসটা আসলে ঠিক করে নিই, তা নাহলে আমার ইন্টারনেটের সমস্যা হচ্ছে, দেখাই যাচ্ছে। আচ্ছা, তো সেই জন্য আমি আবার আমার বাফসুইটটা অন করে নিই। আর এর মাঝে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করতে পারেন। আসলে জিনিসগুলো এখনো প্রচুর সময় নিয়ে নেবে বাফসুইট, কিন্তু এই বাফসুইটটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের যে কোনো প্রবলেম আমরা বাফসুইট দিয়ে কাজ করতে হয় নর্মালি, তো এই জন্য আমাদের এগুলো শিখতে হবে আর কি। ওকে, প্রক্সি, ওকে, দেন আমরা ক্লোজ। ভাইয়া, হ্যাঁ, প্রথম ওয়েবসাইটটা চালু করার জন্য কি করা লাগবে আমাকে? আমি তো প্রথম চালু করলাম, অনেক কিছু চাচ্ছে, কি মেসেজ? ও বুঝতে পেরেছি তুমি, কিন্তু এটা তো কি চাচ্ছে এগুলো স্ক্রিন না দেখলে বোঝা যাবে না। হ্যাঁ, প্রথমে দেখেন এখানে হলো, প্রথমে আসছে হলো পোর্ট হলো 80 আর হোস্ট 127.0.01। কনফিগারেশনের বিষয়গুলো দেখতে হবে, যেটা সম্পূর্ণ দেখানো হয়েছিল এগুলো মানে প্রত্যেকে ট্রাই করতে হবে। তো এটা একেবারে পরে দেখতেছি, হ্যাঁ, আগে এই বিষয়গুলো শেষ করি। জি ভাই, ঠিক আছে। তো এটা ঠিক আছে, ডান। কি অবস্থা, আমার প্রক্সি সার্ভার কাজ করতেছে না কেন? দেন আমরা দেখতে পেলাম যে আমাদের প্রক্সি সার্ভারে এটা চলে আসলো। তো এই পার্টটাকে আমরা এখানে অ্যাকশনে ক্লিক করে এটাকে আমরা ইন্ট্রুডারে নিয়ে নিই। ইন্ট্রুডারে নিলাম, ইন্ট্রুডারে নেওয়ার পরে যেটা আগে ব্যাখ্যা দিছি ওইটাই, তো সেম কাজটা আমরা করব। ক্লিয়ার নিয়ে নিলাম, জাস্ট আমরা পাসওয়ার্ডটা চেক করব, পাসওয়ার্ডটা কি হতে পারে, এই জন্য আমরা এটা চুজ করে নিলাম। সরি, এটা এই পর্যন্ত আসবে না, এটা আসবে এই পর্যন্ত। ক্লিয়ার করে নেই, এটা জাস্ট সংখ্যার আগ পর্যন্ত আসবে, এই জিনিসটা অনেক সময় মিস্টেক হয়। আচ্ছা, দেন আমরা প্লে লিস্টে ক্লিক করব, সিম্পল লিস্ট। ওকে, দেন আমরা নিজেদের দিয়ে নেব অ্যাডমিনের পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিনে হতে পারে, পাসওয়ার্ড হতে পারে, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 হতে পারে, আর পাসওয়ার্ড 5 1 2 3 হতে পারে, এরকম হতে পারে। বাকি এটা সিম্পল প্রবলেম, যার কারণে এর দেখানো হচ্ছে। বাকি বড় প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে কাজ করতে হবে। ওকে, দেন আমরা স্টার্ট অ্যাটাকে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাটাক হচ্ছে। এই বিষয়টা ভালো করে বুঝতে হবে
এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমাদের বুঝতে সমস্যা হয়। এখানেও খেয়াল করে দেখি যে আমাদের যে অপশনগুলো আছে এগুলো আগের অপশনগুলি আছে, বাকি এখানে খেয়াল করেন যে রিকোয়েস্ট নাম্বার, প্লে লোডের ভ্যালু, স্ট্যাটাস কোড, অ্যারো, টাইম আউট আর লেন্থ আর কমেন্ট। তো এই রিকোয়েস্ট নাম্বারগুলো সিরিয়াল বলে দিবে, হ্যাঁ, কোন কোন সিরিয়াল। তো এখন আপনার যদি খেয়াল করে দেখি যে এখানে স্টারের সবগুলোতেই 200 আছে, দ্যাট মিনস সবগুলোই সম্ভব, কিন্তু সবগুলো তো আসলে সম্ভব না, কারণ একটা ইউজারের জন্য একটা পাসওয়ার্ডই থাকবে যেটা ইউনিক হবে, তাই না? একটা ইউজারের জন্য একটা পাসওয়ার্ডই তো ইউনিক হবে, সেক্ষেত্রে কারেক্ট কোনটা, সেই জন্য আমাদেরকে লেন্থটা খেয়াল করতে হবে। দেখেন সবগুলো লেন্থ সেম, বাট এটা শুধু লেন্থ ভিন্ন, ঠিক আছে? তো এই লেন্থটা শুধু ভিন্ন, তো এই লেন্থের ক্ষেত্রে বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো এই লেন্থে যদি ক্লিক করে দেখেন, তারপরে এই নিচের মধ্যে দুইটা পার্ট আছে, একটা রিকোয়েস্টেড পার্ট, একটা রেসপন্সে। তো রিকোয়েস্টে এই ডাটাগুলো আছে। এখন যদি আপনি রেসপন্সে ক্লিক করেন, যদি দেখেন যেখানে 2000 আছে, 200 আছে এবং সেটা আপনি ডাটা দেখতে পাচ্ছেন, দ্যাট মিনস ওই ডাটাটা সম্ভব। তারপরে যদি রেন্ডারে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে এটা কি বলছে না করছে, তখনই বুঝতে পারবেন যে আসলে এর মধ্যে কোন প্লেলোডটা ক্ষেত্রে অ্যাটাক সম্ভব হচ্ছে। হ্যাঁ, এখানে রেন্ডারে ক্লিক করার পরে ওই ওয়েবসাইটটা লোড নিল এবং এখানে বলা আছে ওয়েলকাম টু দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া অ্যাডমিন। দ্যাট মিনস আপনি এই যে পাসওয়ার্ডটা যেটা ইউজার নেমের জন্য হবে, সেটা পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এই আপনি লগইনটা কারেক্ট হবে, লগইনটা হবে। আর আপনি যদি অ্যাডমিন দেন, তাহলে এখানে দেখবেন যে ইনকারেক্ট লেখা আসবে। এই যে দেখেন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইনকারেক্ট অর পাসওয়ার্ড ইনকারেক্ট, দ্যাট মিনস আসলে রিয়েল পাসওয়ার্ড অ্যাডমিন না। হ্যাঁ, তারপরে এখানে ক্লিক করে দেখবেন, রেন্ডারে চেক করে দেখবেন যে এখানে বলা আছে ইনকারেক্ট, দ্যাট মিনস এটা না। তারপরে আপনি যদি এখানেও দেখেন রিকোয়েস্টের ক্ষেত্রে, এখানে চেক করে দেখলে এভাবে এটার জন্য যদি চেক করে দেখেন অথবা এটার জন্য, তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে, এখানে বলে আছে এইগুলো। রেসপন্সে ক্লিক করলে আপনি যদি এখানে ক্লিক করেন 2000 বলছে, বাট ক্লিয়ারলি বোঝার জন্য আপনাকে রেন্ডারে ক্লিক করে চেক করে দেখতে হবে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম, এটা হচ্ছে মূলত ইন্ট্রুডারের বিষয়। এখন আমরা যদি দেখি যে মূলত রিয়েল পাসওয়ার্ড হচ্ছে এটা কিন্তু মূলত বোট ফোর্স অ্যাটাকের মাধ্যমে হয়ে গেল। এখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের বাপসুইডে আমরা যদি চেক করে যাই, এখানে 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 যদি আমরা এটাকে ফরওয়ার্ড দেই, তাহলে কি হবে যে ওখানে বলবে যে পাসওয়ার্ড আর ইনকারেক্ট, ঠিক আছে? তো এখন তো আমরা রিয়েল পাসওয়ার্ড জানি, আমরা কি করতে পারি, এটাকে অফ করে নিয়ে ইজিলি সেম অ্যাডমিনের ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড যদি আমরা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ড দেই, তাহলে লগ ইনে ক্লিক করার পরে এখানে লেখা আসবে যে লগ ইন সাকসেস। এই যে ওয়েলকাম টু দ্য পাসওয়ার্ড প্রোটেক্টেড এরিয়া, এই ইন্ট্রুডার দিয়ে এই কাজগুলো করা যায়। আরেকটা কাজ দেখাবো যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা যে কাজটা করবো, ইন্ট্রুডারের সাহায্যে WFS এর বিষয়টা দেখবো, যেটা পিকপিডিএফ এ ওই দিন আমি তাইজুল ভাই থেকে দেখে একটা প্রবলেম উনি শেয়ার করছিল, এই শেয়ার করার পরে আমি দেখতে পেলাম যে আসলে এটা ইন্ট্রুডার দিয়ে ইজিলি করা যায়। দেন আমি এখানে আসলাম, আসার পরে কুকিজের এই প্রবলেমটা দেখলাম আর কি, দেখে আমি ইন্টারেস্ট জাগলো, দেখি আসলে বাপসুইট দিয়ে সম্ভব কিনা। আসলে এই কন্টেস্টগুলো আমি করতে পারতেছি না, কারণ ট্রাই হ্যাকনিতে এই মাসে সাবস্ক্রাইব করার কারণে ওখানেই আমি পড়ে আছি, যার কারণে এই কন্টেস্টগুলো করার সুযোগ পাচ্ছি না। কিন্তু তাইজুল ভাইয়ের প্রবলেমটা যখন গ্রুপে দেওয়া হলো, তারপরে উনি সলভ করে দিল, দেখলাম যে উনি ম্যানুয়ালি করছে, কিন্তু এটা খুব ভালো হয়েছে, উনি খুব সুন্দরভাবে নিজে নিজে অ্যানালাইসিস করে প্রবলেমটা সলভ করছে। আর আমি দেখলাম এই প্রবলেমটা খুব ইজিলি করা যাবে আমরা যদি বাপসুইটের বিষয়টা বুঝি। সেই বিষয়টা আমরা এখানে আমি নিজে ট্রাই করে দেখলাম, আসলে খুব ইজিলি করা যায়, যেটা অল্প সময়ে সলভ করা গেছে। তো সেই জন্য আমি এই প্রবলেমটা সলভ করব, এই প্রবলেমটা ইন্ট্রুডারের বিষয়টা দেখবো, যে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে ইন্ট্রুডার বিষয়টা কি। ওকে, সরি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা ইন্ট্রুডারের বিষয়। এখন খেয়াল করে দেখেন, এটা মূলত কুকি আর ইন্ট্রুডার মিলে মূলত কাজটা হবে, কুকি রিলেটেড প্রবলেম। আমরা এখানে দেখলাম যে এটা কি, আমরা যদি এখানে আবল তাবল কিছু দেই, তাহলে এটা এখানে কিছু বলবে যে এটা কি হতে পারে। তারপরে যদি আমরা কুকিতে এডিট করি, এটা কুকি এডিটর, নেমের ভিতরে গিয়ে চেক করে দেখি এটা ডিফল্ট ভ্যালু আছে -1। ওকে, তো আমরা কি করতে পারি, আমরা এই সেম প্রবলেমটা আমরা বাপসুইট দিয়ে করতে পারি। সেই জন্য আমরা এটাকে কপি করে নিলাম,
কারণ হচ্ছে যে আমরা যদি এখানে কুকির ভ্যালুটা চেঞ্জ করি, একটা জিনিস খেয়াল করে দেখেন কেন আমরা ইন্ট্রুডারের ব্যবহারটা এখানে করব, সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে। হয় আমরা এখানে, অর্থাৎ কেন আমরা ইন্ট্রুডার ব্যবহারটা এখানে করব, কেন ম্যানুয়ালি করব না। এখানে খেয়াল করে দেখেন যে আপনার মূলত প্রবলেমটা হচ্ছে কুকির প্রবলেম। আপনি কুকি চেঞ্জ করলে এক এক রকম ডাটা আসবে, ঠিক আছে। এখন আপনাকে বলছে যে সঠিক ভাবে যদি আপনি কুকিটা চেঞ্জ করতে পারেন তাহলে আপনি একটা ডাটা পাবেন, যে ডাটাতে একটা ফ্ল্যাগ দেওয়া থাকবে। কিন্তু আপনি তো জানেন না কি হবে। যেমন প্রথমে -1 আছে, আপনি যদি ম্যানুয়ালি দেন 1 দেন, তারপরে এখানে সেভ করেন, তারপরে আবার যদি রিফ্রেশ করেন তাহলে আরেকবার ডাটা আসবে, বললো আই লাভ চকলেট চিপ কুকিজ, বাট মেন ফ্ল্যাগ কিন্তু পাচ্ছেন না। এইভাবে ম্যানুয়ালি যদি বারবার সংখ্যা দেন, একের জায়গায় আবার যদি 2 দেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার জন্য বিশাল কষ্টের বিষয় হবে, বারবার চেক করে দেখা, তাই না। সেই বিষয়টা কিন্তু আপনি বুট ফোর্স অ্যাটাক দিয়ে অথবা ফাজিং করে অথবা আপনি ইন্ট্রুডারের মাধ্যমে বের করে নিতে পারেন। যেমন এখন আপনি 2 দিলেন, আসলো কি আই লাভ স্পাইস কুকিজ, এই বিষয়টা কিন্তু হলো। এবারে বারবার চেঞ্জ করা বিরক্তর বিষয় না। এই প্রবলেমটা সলভ করতে পারেন আপনি বাফ সুইটের মাধ্যমে। কিভাবে সেটা আমরা দেখব। তো সেটা কিভাবে দেখবো সেই জন্য আমি এটা কপি করে নিলাম, দেন আমি আমার বাফ সুইটের জন্য আমার টার্গেট ব্রাউজারে আসলাম, এটা পেস্ট করলাম, এখানে আসবে, লোড নিচ্ছে। তো আবারও বলি, এটা মূলত আমরা কেন করতেছি, আমাদের উদ্দেশ্যটা কেন। উদ্দেশ্যটা হচ্ছে যেহেতু কুকি ভ্যালু এখানে যদি আমরা চেক করে দেখি, কুকি ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে, ডিফল্ট -1 আছে। তো এটা আমরা চেক করে দেখবো যে কত কুকিতে মূলত আমি ফ্ল্যাগটা পাবো, ঠিক আছে। অর্থাৎ কত কুকি দিলে আমি ফ্ল্যাগটা পাবো সেটা খুঁজে বের করবো ইন্ট্রুডারের মাধ্যমে। তো ডিফল্ট কত আছে -1। তো আমরা কি করলাম, এটাকে আবার আমাদের ইন্টারসেপ্ট অন করে দিলাম বাফ সুইটের, আমি যেহেতু এখন কাজ করব তো অন করে দিলাম। আর আগের যে এই অ্যাটাকটা আছে এটা আমরা ডিলিট করে দিলাম, আগেরটা। ওকে, ইন্টারসেপ্ট অন করার পরে আমরা এখানে ক্লিক করলাম, তারপরে দেখেন যে আমাদের মেইন বিষয়টা চলে আসলো এবং ডিফল্ট ভ্যালু হচ্ছে কত -1। এখন ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে বেসিক। সেটা হচ্ছে আমরা এই জিনিসটা ড্রপ করি, আবার দেই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। কুকি এডিশন এরর দিল, ওকে নো প্রবলেম, কারণ কুকি এটা করেছিল। আমরা যদি এটাতে যাই আবার, ওকে, আমরা যদি এখানে সার্চে ক্লিক করি, এই চলে আসলো। ওকে, এখন ভালো করে বুঝেন যে আসলে ইন্ট্রুডার কোন অংশটা ইন্ট্রুডার করতে হবে। আমার তো মূলত কুকির ভ্যালুটা লাগবে, তাই না। কারণ এখানে যদি আমরা চেক করে দেখি যে কুকির ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু কুকির নেম আর ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে এবং ডিফল্ট কত থাকতেছে -1। তো সেম বিষয়টা যদি আমরা বাফ সুইটে চেক করে দেখি, কুকির ভ্যালুটা কিন্তু ডিফল্ট আছে -1। এখন এটা রিয়েল কত হবে সেটা আমি জানি না, সেই জন্য আমি চলে যাব এটাকে বুট ফোর্স অ্যাটাক দিয়ে খুঁজে বের করবো। এই জন্য আমি চলে যাব এটাকে ইন্ট্রুডারে নিব, ইন্ট্রুডারে নেওয়ার পরে এই অংশতে আসব। আসার পরে দেখেন আমার হোস্ট যেটা ছিল সেটা হোস্টের কত সেটাও বলে দিছে, যেটা সেম জিনিসগুলো ওখানে ছিল সেটাই। ওকে ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা কি করব যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে পজিশন শুধু আমরা এটাকে এখানে রাইট ক্লিয়ার করে ক্লিয়ার অল করে নিব। দেন শুধু আমার নাম্বারটা দরকার, তাই না, এই জন্য আমরা এর মাইনাসটা চুজ করব। ওকে, এটাকে চুজ করব, দেন এটাকে আমরা $সাইন অ্যাড করব, $সাইন অ্যাড। এখন আমার তো কি হয়ে গেল, ভ্যালু হয়ে গেল। এখন আমার অ্যাটাক টাইপ লাগবে। এখন আপনারা নিজে নিজে খেয়াল করে দেখেন তো এখানে অ্যাটাক টাইপ কি দেওয়া যায়। অ্যান্সার হচ্ছে স্নাইপার, কারণ আমরা সিঙ্গেল জিনিস চেক করবো, এই জন্য স্নাইপার। স্নাইপার ডিফল্ট চুজ করা আছে। এরপর আমরা প্লেলোডে যাব। এখন একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমরা প্লেলোড হিসেবে কি নিব, লিস্ট নিব নাকি অন্য কিছু নেওয়া যায়। চেক করে দেখেন এখানে একটা জিনিস আছে নাম্বার। দ্যাট মিনস এই প্লেলোডে কিন্তু আমরা শুধু নাম্বারই অ্যাড করতে পারবো, ঠিক আছে না। আর এর আগে সিম্পল লিস্টের মধ্যে আমরা যে কিছু অ্যাড করতে পারি সেটা কোনো ব্যাপার না। বাট আমরা যখন নাম্বার চুজ করব, দ্যাট মিনস এখানে দেখেন ডিফল্ট ভাবে চলে আসলো সিকোয়েন্সিয়াল, র্যান্ডম। নাম্বারগুলো কিভাবে আসবে, সিকোয়েন্সিয়াল হলে একের পর এক আসবে, যেমন 1 2 3 4 এইভাবে আসবে, অথবা মনে করেন 50 থেকে আবার নিচে আসবে, 50 49 48 47 এভাবে আসবে। সিকোয়েন্সিয়াল আর কি, স্টেপ বাই স্টেপ। র্যান্ডম চুজ করলে র্যান্ডম আসবে। যেহেতু আমরা ভ্যালু দেখলাম যে -1 থেকে চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা এখানে সিকোয়েন্সিয়াল দিব এবং ফর্ম দিব -1, ঠিক আছে। -1 তো পাওয়াই যায় না, এই জন্য -1 দিয়ে লাভ নেই, 0 দিলাম, ঠিক আছে। 2 কত হবে, আমি এখানে অনেক কিছু দিতে পারি, 1000 2000। এখন যেহেতু আমরা বেসিক প্রবলেম করতেছি, মনে করেন যে আমরা দিলাম 30, ঠিক আছে।
30 দিতে পারি অথবা 20 দিতে পারি, 20 দেই, সময় কম লাগবে। স্টেপ কত করে বাড়বে? 1 করে বাড়বে, ঠিক আছে। হাউ মেনি এটা ডিফল্ট থাকে। আর এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতিতে হবে, ডেসিমেলে আসবে না হেক্সা? আমাদের যেহেতু কুকির ভ্যালুগুলো কিভাবে আছে, ডেসিমেলে আছে, এটা খুব বুঝার বিষয়। কুকির ভ্যালু যেহেতু ডেসিমেলে আছে -1, সেই হিসাবে আমি এখানে বাফ সুইটে চুজ করব ডেসিমেল। যদি এটা হেক্সাতে থাকতো তাহলে আমরা চুজ করতাম হেক্সা। গুড, হয়ে গেল। মিনিমাম ইন্টিজার সংখ্যা একটা, এগুলো দিলেও হয়। ম্যাক্সিমাম ইন্টিজার সংখ্যা 2টা, দরকার নেই, আর ফ্র্যাকশনাল লাগবে না। এখন আমরা যদি স্টার্ট অ্যাটাকে দেই তাহলে দেখবেন যে আমাদের অ্যাটাক হয়ে যাচ্ছে। ওকে, হচ্ছে হোক। দেখতে পাচ্ছি এখানে অ্যাটাক হচ্ছে। এখানে বিষয়গুলো ভালো করে বুঝার আছে, হতে থাক। ভালো করে দেখি যে 0 থেকে 20 যেহেতু দিয়েছি, যার কারণে সংখ্যা কিন্তু 21টা হবে, এই জন্য এখানে কিন্তু 21 আছে, ঠিক আছে। তো রিকোয়েস্ট খেয়াল করে দেখেন, সবগুলোর স্ট্যান্ডার্ড কোর্স এখন আছে, লেন্থ সবগুলোর সেম। দ্যাট মিনস এগুলো রিয়েল নাম্বার কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখন আমাদের রিয়েল নাম্বারটা খুঁজে বের করতে হবে, কোন কুকিতে আসলে এডিট করা সম্ভব, কোন কুকি দিলে আমরা ফ্ল্যাগ পাবো, সেটা কিন্তু আমরা এটা খুঁজে বের করতেছি। ওকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা ভালো করে বুঝার ট্রাই করি, তাহলে আশা করি ইন্ট্রোডারের বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, ওকে, ডান। এখানে একটা বিষয় খুব আমরা ভালো করে বুঝার চেষ্টা করি, এগুলো হচ্ছে রিকোয়েস্ট নাম্বার আর এগুলো প্লেলোড নাম্বার। প্লেলোড নাম্বার হচ্ছে আমরা 0 থেকে দিয়েছি, যার কোনো 0, আর স্ট্যাটাস কোড আর অ্যারো। এখন সবগুলো লেন্থ সেম, তাহলে এখানে একটা প্রবলেম হচ্ছে, সবগুলো লেন্থ যেহেতু সেম, এখন কিন্তু ম্যানুয়ালি এইভাবে আমার খুঁজে বের করা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এখন আমার এই প্রবলেমটা কিভাবে তাহলে সলভ করব? সলভ করার একটাই রাস্তা আছে, আমার চেক করতে হবে একটা একটা করে। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার নিচের অংশটা আসবে, আসার পরে আমি যদি এটাকে বড় করে দেই, আসার পরে আমি যেহেতু 10 চুজ, এখানে 10 চুজ করছি, তাহলে আমি চেক করে দেখবো রিকোয়েস্টে এটা আছে, রেসপন্সে কি বলছে, রেসপন্সে বলছে নট ফাউন্ড, দ্যাট মিনস সে ডাটা পায় না। রেন্ডারে চেক করে দেখি, রেন্ডারে চেক করে বলছে যে এই ইউআরএল এ ডাটা নাই। তাহলে এইভাবে আমি চেক করে দেখি। আমি যদি এটাতে চেক করি একই বিষয় আসবে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে দেখি রিকোয়েস্টে একই বিষয় আসবে। তারপরে এটা যদি চেক করে দেখি কি হয়, এটারে একই বিষয় বলতেছে, বাট এটাতে আসার কথা ছিল। হ্যাঁ, এটাতে আমরা চেক করে দেখি, if not click the link dot, কি অবস্থা, এটা তো আসার কথা ছিল। লিংকে আমি কি করেছি, ওকে, এই বিষয়টা আবার দেখতে হবে। এজন্য আমি যে কাজটা করব, ইন্টারসেপ্টের বিষয়টা আবার অফ করে দেব নিজেরা, এটা আবার আরেকবার ট্রাই করি, ঠিক আছে। এর একটা প্রবলেম মাঝখানে হয়েছে, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হয়, তা না হলে আবার ঝামেলা হয়। তো সেই জায়গা থেকে আমি যদি এটাকে অফ করে দেই, আবার আমার বাফ সুইটটাকে প্রক্সি যেটা আছে এটাকে ইন্টারসেপ্ট অফ করি, দেন আমি যে কাজটা করব যে এখানে, ঠিক আছে, এটাকে আমি একটা সংখ্যা দিলাম, দিয়ে ট্রাই করে দেখি সার্চ, যেহেতু আমার ইন্টারসেপ্ট, ওকে, এটা দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি এটা চেক করি, নেম ভ্যালু, আমি নেম ভ্যালু হিসাবে আমি দিলাম, অবশ্য 18 দিলে আসবে, কারণ এটা প্রবলেমটা এরকমই। বাট আমরা তো এইভাবে করা আমাদের জন্য বিরক্তকর ব্যাপার। 18 তো আসতেছে না, ওদের সার্ভারের সমস্যা নাকি? 18 দিলে আসার কথা, 18 তো এখানে দিলে হবে না, 18 আমাকে ভ্যালুতে দিতে হবে এখানে। এখানে যদি আমরা 18 দেই তাহলে আসবে, বাট এটা ম্যানুয়ালি করে আমাদের বের করতে হবে না, আমাদের ইনট্রুডার ব্যবহার করে করা যাবে। আমরা যদি 18 দিয়ে দেখি কি হয়, 18 দেওয়ার পরে আমরা কিন্তু ফ্ল্যাগটা পেয়ে গেলাম, বাট এটা পারফেক্টলি হলো না। এইভাবে বারবার বিরক্তকর বিষয়, সেই বিষয়টা আমরা বাফ সুইট দিয়ে করতে পারি, কারণ 18-র বিষয়টা আমরা কিভাবে জানবো, তাই না? তো সেই বিষয়টাই আমরা বাফ সুইট দিয়ে করতে পারি, সেটা আবার আমরা ট্রাই করি, তাহলেই হবে।
আমরা কপি পেস্ট যেটা করছিলাম সেটা এটা আশা করি আবার ট্রাই করলে হবে, কারণ আমি এইভাবে নিজে দেখেছি একবার। তো এই জন্য আমাদের আবার আসলো, আসার পরে আমরা এটাকে ইয়ে করি, সরি এটা এইভাবে হবে। দেন কুকি ভ্যালুটা এখানে নির্দিষ্ট করে 18 দেওয়া আছে, এটা -1 করে দিলাম। তারপরে একটা যদি আমি এটা করে দেই, ওকে। তো এখানে আমি এখন ইন্টারসেপ্ট অন করে দেই। এই বিষয়টা এবার নিজে নিজে একবার ট্রাই করি, ঠিক আছে? আশা করি হয়ে যাবে। তো আমার যেহেতু অন্য বিষয়গুলো আছে আর সেই জন্য এই বিষয়টা আমি আর দেখালাম না। ওকে, তো এটা হচ্ছে মূলত ইন্ট্রুডারের বিষয়। তো এখানে আমরা বুট ফোর্স অ্যাটাকের বিষয়টা বুঝলাম, ফাজের বিষয়টাও বুঝলাম, আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এখন আমরা যে কাজটা করতে পারি, ইন্ট্রুডার শেখা হলো। এখন আমরা ইন্ট্রুডার শেখার পর এখন আমরা যে বিষয়টা দেখব রিপিটার। হ্যাঁ, রিপিটার বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়টা দেখার জন্য আমি এখন যে কাজটা করব, যে ইন্টারসেপ্ট অফ করে নেব। এখানে আমাদের এটা আপাতত আর ব্যবহার করছি না, এটা ডিলিট করে দেই। আমরা মূলত ব্যবহার করব হচ্ছে লোকাল ফাইল ইনজেকশনের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা ব্যবহার করব। তো আমি এই জন্য আর আগে যে আমার এই ইয়েটা আছে, এটা এক্সপ্লয়েড অ্যাসিড অফ করে দেব। ওকে, তো আমাদের এই বিষয়টা হলো। এখন আমরা যে কাজটা করব, যে আমাদের মেশিনের আইপি আসতেছে, আমরা দুইটা বিষয় একসাথে দেখব। সেটা হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশন আর পাশাপাশি রিপিটারের বিষয়টা, বাফসুইট দিয়ে কিভাবে মূলত রিপিটার কাজ করে সেই বিষয়টা। তো প্রথমে বেসিকটা বলে নেই। রিপিটারের কাজ হচ্ছে নাম থেকে বোঝা যায়, ঠিক আছে? নামটা কি? রিপিটার মানে কোনো জিনিসকে রিপিট করা। অর্থাৎ আমরা চাচ্ছি যে একটা ডাটা সার্ভারে না দিয়ে সরাসরি রিকোয়েস্ট করে বারবার চেক করাস যে এটা কি হতে পারে। একবার এটা করলাম, একবার গেট ছিল চেঞ্জ করে পোস্ট করে দিলাম, পোস্ট ছিল গেট করে দিলাম, নাম্বার 1 ছিল 2 করে দিলাম, দিয়ে দিয়ে চেক করা, রিপিট করা একটা জিনিস, এটা হচ্ছে মূলত রিপিটার। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেই জিনিসটা দেখার জন্য আমরা এই জিনিসটা করব। এটাকে দেখে নিই যে আমার কানেকশন অ্যাড করা আছে কিনা। আমার কানেকশন মেবি অ্যাড করা আছে, ইনিশিয়াল সিকোয়েন্স কমপ্লিটেড। ওকে, তো এখানে লোকাল ফাইল ইনজেকশন বিষয়টাও বুঝবো, ইনক্লুশন বিষয়টা বুঝবো, রিপিটারের বিষয়টা দেখবো। এই জন্য এখানে যে আইপিটা আছে, এই আইপিটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার টার্গেট এখানে আমি এটা পেস্ট করব। কিন্তু নর্মালি এগুলো এন্ড ম্যাপিং করে নিতে হবে, ঠিক আছে? কারণ এন্ড ম্যাপিং না করলে বুঝবেন না যে কোন প্রটোকলের মধ্যে এইচটিটিপি আছে। তো এটার জন্য 80তেই আছে, যার কারণে এটা নর্মালি ওপেন হবে। তো এখন এই যে বিষয়টা আছে রিপিটারের বিষয়টার আগে আমরা লোকাল ফাইল ইনক্লুশনের বেসিকটা বুঝি, আসলে এটা কিভাবে কাজ করে। লোকাল ফাইল ইনক্লুশন মূলত কাজ করে হচ্ছে যে আমরা যদি বেসিক বিষয়গুলো আগে থেকে দেখে থাকি, সেটা হচ্ছে যে লোকাল থেকে বুঝেই যাচ্ছে যে লোকাল লোকাল মানে বুঝায় যে আমার এই যে এটা একটা মানে অপারেটিং সিস্টেম ডিভাইস আছে, তাই না? এই ডিভাইসের ক্ষেত্রে আমার অনেকগুলো ডাটা আছে। আমি যদি চেক করে দেখাই, এই ডাটাগুলো যে সেভ করা আছে আমার পিসিতে আছে, যেমন এলএস কমান্ড দিলাম, এই ফোল্ডারগুলো আছে, তাই না? তো এই ফোল্ডারগুলো এলএস কমান্ড দিলাম, ফোল্ডারগুলো আছে। এখন আপনি কি করতে পারবেন যে আমি যে আমার জিনিসগুলো দেখতে পারছি, সেম ভাবে এই যে ওয়েবসাইটটা আছে টার্গেট ওয়েবসাইট, এই টার্গেট ওয়েবসাইটের কি ডাটা আছে সার্ভারের মধ্যে সেগুলোও দেখতে পারবেন লোকালি। অর্থাৎ এই লোকালের ডাটাগুলো আপনি চেক করে দেখতে পারবেন। মূলত এটাকে বলা হয় লোকাল ফাইল ইনক্লুশন। কিভাবে দেখতে পারবেন? এটা দেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, ফাইন্ড আউট প্যারামিটার ফাইন্ড আউট করতে হবে। প্যারামিটার যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলে এই বিষয়গুলো দেখতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে আমরা লোকাল ফাইল দিয়ে দেখানোর কথা। তো প্রথমে আমাদেরকে খুঁজতে হবে যে টার্গেট ওয়েবসাইটে যদি এটা লোকাল ফাইল ইনক্লুশন হয়, সেক্ষেত্রে আমাদের প্যারামিটার খুঁজে বের করতে হবে। এখন প্যারামিটার বিষয়টা প্যারামিটার বিষয়টা কি সেটা আমরা বোঝার জন্য যদি আমরা খেয়াল করে দেখি, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে মনে করেন যে আপনি এখানে ক্লিক করলেন, অথবা অপশনগুলো কোথায়, এখানে ওকে, এটা মূলত গো বাস্টারিং করে নিতে হবে। এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই, তো এই প্রবলেমটা এখান থেকে করতে গেলে আমাদের গো বাস্টারিং করে নিতে হবে, ঠিক আছে?
গো বাস্টারিং ছাড়া আমরা এটাতে এনম্যাপ মানে লোকাল ফাইল ইনক্লুশন করতে পারবো না। তো সেই জন্য আমাদের যদি গো বাস্টারিং করি তাহলে বেশি সময় লেগে যাবে। সেই জন্য এই প্রবলেমটা না দিয়ে আমরা অন্য একটা প্রবলেম দিয়ে সলভ করে ট্রাই করি, তাহলে আমাদের টাইম সেভ হবে। সেই জন্য আমি এখানে চেক করে দেখি আমার টার্গেট এলএফআই এটা রাইট। স্পাইডার তো আমার কাছে নাই এখন। না না ভার্সিটি তো আমাদের তো ইয়া কমিউনিটি এডিশন। স্ক্যানে অপশন স্পাইডার স্ক্যানিং একই, ওইটা নাই আমার কাছে। ওইটা করা যাবে, গোবাস্টারও করা যাবে, বাট আমরা না করি, এটা দিয়ে করি তাহলে ইজি হবে। হ্যাঁ, টাইম সেভ করতে হবে, কারণ আরো অনেক কিছু রয়ে গেছে। আমি আজকে ভাবছিলাম যে সব কিছু দেখানো বাট এত সময় হয়ে গেছে যে কে বললো সাইবুল ভাই নাকি? ভাই ও ভাই, আজকে তো শেষ করতে চাইছিলাম আর হচ্ছে না। না আমার মনে হয় আমার মনে হয় একটা নিয়ে লাগবে আর কি। সেটাই, তাহলে এই রিপিটারটা শেষ করে দিই। কালকে অনেকেরই এক্সাম আছে অবশ্য। আদাবার এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই, এই জন্য আর একটা নিয়ে আসো ভাই। এক্সাম আছে, সমস্যা নাই, কালকেও নিতে পারে। এক্সাম তো দিনের বেলা, রাত্রে। তাহলে কালকে আরেকটা মিট থাক, আমরা কালকে আসি। হ্যাঁ আপনি হচ্ছে যে আমাদের নির্দিষ্ট টাইমের আগে একটা নিয়ে নিন, যেগুলো এখানে আপনি। ওকে, তাহলে আমরা রিপিটার পর্যন্ত দেখি। হ্যাঁ ওকে, তো রিপিটার পর্যন্ত দেখি। এখানে আমরা লোকাল ফাইল ইনজেকশনের বিষয়টা একটু বুঝে নেই, আপনারা এই জিনিসটা দেখে নিতে পারেন। এটা ট্রাই করে তোমার এটা আনমিউট করো ভাই একটু। আনমিউট কে? আচ্ছা নোমান ভাই করে দেন, মিউট করে দেন নোমান ভাই। নোমান মেজবার জীবন ভাই কোন থেকে? আমি রুমে ভাই সর্গিত করে কেন? মান আছে, সবাই ঘুমাচ্ছে, ডিরেক্টর ক্লাস মনে হচ্ছে। কারণ ভাই ঘুমাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লোকাল ফাইল ইনজেকশনের জাস্ট বেসিকটা দেখবো। অবশ্যই বিস্তারিত আমরা পরে দেখবো। জাস্ট বেসিকটা হচ্ছে যে লোকাল ফাইল ইনজেকশনের ক্ষেত্রে আমরা লোকালি যে জিনিসগুলো দেখতে পারি সেই বিষয়গুলো আমরা টার্গেট ওয়েবসাইটের ক্ষেত্রেও দেখতে পারবো, যদি সেই টার্গেট ওয়েবসাইটটা লোকাল ফাইল ভালনারেবিলিটি থাকে। ওকে, তো সেই জন্য আমরা এই জিনিসটা চেক করব। এটার জন্য এখানে আমাদের টার্গেটে আসলাম। আমার পিসি এখন স্লো কাজ করতেছে, বুঝলাম না কারণটা কি। পিসি আমার ভার্চুয়াল বক্স হ্যাং খাইছে, বুঝছো? জি ভাই, ভার্চুয়াল বক্স কাজ করছে না। আমি একটু ভার্চুয়াল বক্সটা আবার ইয়ে করি। ভার্চুয়াল বক্স লোড নিতে দিতে ঘুমাই পড়ছে। ভার্চুয়াল বক্স এমন কেন হওয়া স্বাভাবিক, মানে জন্য ভার্চুয়াল বক্সের কাজ না করে বলো। এই যে এখানে কাজ করতেছে না, বাট শুধু ক্রস কাজ করতেছে। তো এটা আমাকে রিস্টার্ট দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। ভার্চুয়াল বক্স আবার ওপেন হোক, রিপিটারটা আজকে দেখাই, দেন আমরা আজকে এর জন্য অফ করে দিই। তবে এর মাঝখানে যদি কার কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নগুলো নেই। হ্যাঁ ভাই একটা প্রশ্ন ছিল স্যার। দাঁড়াও, কার প্রশ্ন দেখো। ভাই ভার্চুয়াল বক্স চালায় এতে যদি স্লিপিং মোডে দেওয়া হয়, পরবর্তীতে ঢুকলে ভার্চুয়াল বক্স কাজ করে না কেন? কাজ করবে, ওটা হচ্ছে কন্ট্রোল রাইট কন্ট্রোল প্লাস সি একটার সাথে চাপা লাগবে। আচ্ছা দুঃখিত, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। কি প্রশ্নটা কি ছিল?
ভাইয়া ভার্চুয়াল বক্স চালু করার পরে কাজ করতে করতে ধরেন আমি হলো ওপেন রেখে হলো ল্যাপটপ হলো স্লিপে দিলাম, দেওয়ার পরে আবার চালু করলে কাজ করে। হ্যাঁ এটা হয়, এটা কোনো সমাধান নাই, এটা সমাধান সাবধান জানে কিনা এটা দেখতে হবে, এটা কোনো সমাধান নেই। মাহবুব ভাই একটা ভাই। বলছে ওইটা try ভালো করে- সলিউশন ভাই, ভালো সলিউশন হইতেছে বন্ধ করে আবার অন করা। স্লিপি মোড দিলে পিসির জন্য ক্ষতিকর, রাইট রাইট। পিসির হার্ডওয়্যারের জন্য ক্ষতিকর স্লিপ মোড। একবার অফ করবো ভাইয়া? পারলে একবারে শাটডাউন করে পরে আবার দিতে, মানে যদি ভার্চুয়াল অবস্থা চলে তাহলে ভার্চুয়াল অবস্থা বন্ধ করতে হবে। আর এমনি যদি ল্যাপটপ যে স্লিপ মোডে দেওয়া নয়, স্লিপ মোডে দেওয়া ঠিক না, মানে হার্ডওয়্যারের সমস্যা করে। কারণ হার্ডওয়্যার তো পুরোপুরি বন্ধ হয় না, মানে কিছুক্ষণ বন্ধ হয়ে ওটা মানে রানিং থাকে, পজ অটোমেটিক থাকে স্টার্ট আর হয়ে কি। যেতে পারে। পজ থাকে, পজ রাখাটা ঠিক না, এটা হার্ডওয়্যারের জন্য সমস্যা করে, প্রপারলি স্টার্ট হয় না। এটা দেখছিলাম আমি গুগল করে, আর বলছিল যে এটা পুরোপুরি বন্ধ করে তারপর অন করা ভালো, স্লিপ মোডে না দিয়ে। ঠিক আছে ভাইয়া। মানে সেটাই, মানে ভার্চুয়াল বক্সের এই প্রবলেম গুলো হয় এখন, এই জন্য ওই ডুয়াল বোর্ড ইউজ করে সবচেয়ে পারফেক্ট আর কি। এখন কিছু করার নেই, তবে ভার্চুয়াল বক্স থেকে VMware-টা বেশি ভালো। ওকে, তো আমরা এই জিনিসটা দেখি, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি যদি আমার টার্গেট যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট হচ্ছে এটা, তো আমরা যদি এখন এখানে ট্রাই করে দেখি কি হয়, তো প্রথমে আমাদের টার্গেট এটা দেখতে পারবো। তবে নর্মালি এই যে প্রক্সিতে চলে আসলো, কারণ প্রক্সি অন করা আছে, এটা আমরা ইন্টারসেপ্ট অন করে নিই। দেন আমরা এখানে খেয়াল করে দেখি যে কি অবস্থা। ওকে, তো এটা আবার চেক করি, এটা হোক। আর এটা কমিউনিটি এডিশন দুইটা অন হয়ে আছে। ওকে, তো এটা অন হচ্ছে, আমরা একটু অন হোক। তো লোকাল ফাইল ইনজেকশনের বেসিক এটাই যে আমরা লোকালি যে ডাটাগুলো দেখা যায় সেই ডাটাগুলো দেখতে পারবো। তো লোকাল ফাইলের বিষয়টা আমরা বিস্তারিত আরো দেখবো, বাট আপাতত বিষয় হচ্ছে যে কমান্ডগুলো আমরা আমাদের টার্মিনালে দিতে পারি, সেই কমান্ডগুলো লোকাল ফাইল ইনজেকশনে দেওয়া যায়। সেই কমান্ডগুলো দিয়ে আমরা ডাটাগুলো চেক করতে পারি। জাস্ট ডাটা আমরা চেক করতে পারবো, এডিট করতে পারবো, বাট ডাটা কিন্তু আমরা মানে কম বেশি করতে পারবো না। সেটা হলো লোকাল ফাইল ইনজেকশনের বিষয়। তো এখানে একটা টার্গেট ওয়েবসাইট দেখা যাচ্ছে। তো লোকাল ফাইল ইনজেকশনের জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্যারামিটার খুঁজে বের করতে হবে, কারণ প্যারামিটার খুঁজে না বের করলে আমি কোথায় লোকাল ফাইল ইনজেকশনটা দিব সেটা আমি বুঝবো না। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে গোবাস্টারিং করে প্যারামিটারটা খুঁজে বের করে নিতে হবে, অথবা এই ডাটাগুলো আমাদের বেসিক কাজ হচ্ছে আমাদের মানে ভিতরে যে পেজ সোর্স আছে এগুলো পড়তে হবে, আর হচ্ছে যে আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো দেখতে হবে। তো এই প্রবলেমের ক্ষেত্রে এইভাবে অ্যানালাইসিস করতে করতে আপনি যখন এখানে ক্লিক করবেন, দেন আপনি দেখতে পারবেন যে এখানে একটা প্যারামিটার পাওয়া গেছে। সেটা হচ্ছে দেখেন যে প্যারামিটার মানেটা কি, কোশ্চেন মার্ক দিয়ে যখন কোনো কিছু থাকে তখন নর্মালি সেটাই প্যারামিটার। তো এখানে খেয়াল করেন হোম দেওয়ার পরে কোশ্চেন মার্ক দিয়ে পেজ আছে, তো এটা হচ্ছে এই প্রবলেমের জন্য প্যারামিটার। এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং সেই পেজের ভ্যালুটা কি বলা আছে, অ্যাবাউট। দ্যাট মিনস আপনি যখন এখানে ক্লিক করছেন, এটার মানেটা কি, আপনি যখন এখানে ক্লিক করছেন তখন অ্যাবাউট সম্পর্কে আপনাকে ডাটাগুলো বলতেছে যে এই ওয়েবসাইটটা কি সেটা বলা আছে। আর সেটা কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের যে কন্টেস্টটা হয়েছিল সেখানে ডামি ডাটা ছিল লরেম, সেই লরেমের বিষয়টা কিন্তু এখানে বলা আছে। রিজাল্ট 1.6 এ লরেম নিয়ে একটা প্রবলেম ছিল, যেটা খুব ইজি প্রবলেম ছিল, বাট আমরা কেউ সলভ করতে পারিনি। এই লরেমের ডাটাটা আছে। তো আমরা যখন এখানে ক্লিক করলাম তখন আমাদের প্যারামিটারটা উপরে ইউআরএল এ শো করতেছে, সেটা হলো পেজ। দেন প্যারামিটারের ভ্যালু, এটা অল টাইম ভ্যালু, ঠিক আছে। যদি আমরা ভালো করে সোর্সও চেক করে দেখি যে এটা হচ্ছে মূলত ভ্যালু, হ্যাঁ, সোর্স যদি চেক করে দেখি এটা হচ্ছে মূলত ভ্যালু। এখন আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি যে এই যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারের সাহায্যে
প্যারামিটারের ভ্যালুটা আমরা চেঞ্জ করে এই ওয়েবসাইটের যে লোকাল ডাটাগুলো আছে সেগুলো আমরা রিড করতে পারি। ওকে, এটাই মূল হচ্ছে যে লোকাল ফাইল ইনজেকশন। বাকি বিস্তারিত আমরা অন্য ক্লাসে শিখবো। এখানে আমাদের মূলত বাপ সুইটের বিষয়টা দেখব। এখন বাপ সুইট যে কোথায় ব্যবহার করা হয় সেটা জানার জন্য এই বিষয়টা দেখানো। এখন আপনি যখন এই ভ্যালুগুলো চেঞ্জ করবেন তখন বা আপনি যেহেতু ম্যানুয়ালি চেঞ্জ করে করে দেখতে হবে, সেই বিষয়টা যদি আপনি বাপ সুইট দিয়ে করেন তাহলে এই জিনিসটা বারবার আপনার একবার মানে এখানে ক্লিক করতে হবে না, রিপিটেড দিয়ে বারবার করতে পারবেন। কারণ আপনার হচ্ছে এখানে যদি আপনি এখন করেন সেটা কিন্তু করতে পারবেন, বাট এই জিনিসটা বারবার লোড নিবে লেট হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য মূলত রিপিটারের ব্যবহার, যে একই জিনিস বারবার আমি করব, আমার সময় কম নিবে এবং আমি রিপিটারেই চেঞ্জ করে এটা কাজটা করতে পারবো। এটাই মূলত রিপিটারের ব্যবহার, যে রিপিট করা, ডাটা নিজে চেঞ্জ করা, বারবার রিপিট করা, যেন মেইন ব্রাউজারে কোনো ইফেক্ট না হয়। আমি যা করবো বাপ সুইটেই করবো, যা করবো লোকাল সার্ভারেই করে নিব, কোনো ঝামেলা নেই, ইন্টারসেপে করে নেব, প্রক্সিতেই করে নিব। এখন এই যে প্যারামিটারটা আছে আমরা বুঝে নিলাম, এই প্রবলেমের প্যারামিটার আমরা পেয়ে গেলাম। সেই প্যারামিটারের নেম হচ্ছে পেজ। এখন ভ্যালু ছিল অ্যাবাউট, বাট আমরা যেহেতু বুঝলাম যে যেখানে প্যারামিটার থাকে সেখানে কোনো ভালনারেবিলিটি থাকে, যেমন সেটাখানে আমরা আইডি নাম্বার খুঁজে বের করে এসকিউএল ইনজেকশন দিতে পারি, অথবা লোকাল ফাইল ইনজেকশন দিতে পারি, অথবা এই প্যারামিটার চেঞ্জ করে আমরা অন্য কোনো ডাটা পেতে পারি। তো এখানে যেহেতু প্যারামিটারটা পেজ বলছে, দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এমন কোনো ভ্যালু দিতে হবে যেই ভ্যালু দিলে পেজ সম্পর্কে ডাটা বলবে। আর আমরা জানি যে কোনো কিছু সম্পর্কে বলা, আমার ওয়েবসাইটের লোকাল সম্পর্কে বলা, সেটাই নর্মালি লোকাল ফাইল ইনক্লুশন। দ্যাট মিনস এখানে নর্মালি লোকাল ফাইল ইনজেকশন কমান্ডটা দেওয়া যাবে, ইনক্লুশন কমান্ডটা দেওয়া যাবে, বাকি অন্য কিছু দেওয়া সম্ভব হতে পারে, সেগুলো আমাদেরকে ট্রাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি জানি যে এটা লোকাল ফাইল ইনক্লুশন, কারণ ওয়েবসাইটের নাম থেকেই বোঝা যাচ্ছে, প্রবলেমের নেম থেকে। তো আমরা এটা ট্রাই করতে পারি। তো লোকাল ফাইল ইনক্লুশনের অনেকগুলো অপশন আছে, এর মধ্যে একেবারে বেসিক কমান্ড হচ্ছে এটা তারপরে দুইটা ডট, তারপরে স্ল্যাশ, আবার দুইটা ডট স্ল্যাশ। এটার মানেটা কি? এটার মানেটা আমরা বোঝার চেষ্টা করি। এর আগে এটা দিলাম, দেওয়ার পরে আমরা আগেই বলছি যেহেতু লোকাল ফাইল, দ্যাট মিনস আমি লোকালি যে কমান্ডগুলো টার্মিনালে দেই সেগুলোই দিতে পারবো। তো সেই হিসাবে আমি মনে করেন এখানে একটা টার্মিনাল ওপেন করলাম, ওপেন করে ls কমান্ড দিলাম, দ্যাট মিনস এখানে আমি ls কমান্ড দিতে পারবো। ওকে, তো সেটা যদি আমরা ট্রাই করে দেখি, ls কমান্ড আমরা দিতে পারবো, বাট ls কমান্ড দিলে কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? এর একটা কারণ আছে। আমরা দিলাম ls কমান্ড, দেওয়ার পরে দেখবেন এটা রান খাইলো। আমরা দেখি নিচে কোনো আউটপুট আছে কিনা, কোনো আউটপুট নাই। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যারো, নো ফাইল অর ডাইরেক্টরি, এটা অর্থাৎ ls নামে কোনো ফাইল নাই। এখন ভালো করে বুঝার চেষ্টা করেন, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম কমান্ড ইনজেকশন, যেটাকে বলা হয় ওএস কমান্ড ইনজেকশন, আর একটা হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশন। লোকাল ফাইল ইনক্লুশনের কাজ হচ্ছে ডাটা ভিতরে কি ভ্যালু আছে, একটা ফাইলের ভিতরে কি ভ্যালু আছে সেগুলো জাস্ট রিড করা যায়, সেগুলো এডিট করা যায় না। কিন্তু সেগুলো এডিট করতে হলে আমাকে লিসেনিং পট দিয়ে এডিট করতে হবে। বাকি আমি অর্থাৎ শেল আপলোড করা ছাড়া এগুলো আমি এডিট করতে পারবো না। কিন্তু আমি যদি ওএস কমান্ড দেই অর্থাৎ অপারেটিং সিস্টেমের কমান্ড দেই, সেগুলো কিন্তু আবার অন্য বিষয় হবে। আমরা এরপরেই অপারেটিং সিস্টেমের কমান্ডটা দেখব যখন আমরা ডিকোডারের বিষয়টা দেখব, অর্থাৎ পরের ক্লাসে, আজকে যেহেতু আর সম্ভব নয়। আমরা যখন ডিকোডারের কাজ করব তখন আমরা অপারেটিং সিস্টেমের যে কমান্ড ইনজেকশন আছে সেটাও দেখবো। এতে আমাদের যে ওয়েবসাইটের যে ভালনারেবিলিটিগুলো আছে সেগুলোও শেখা হবে, বাপ সুইটের বিষয়টা দেখা হবে। ওকে, তো এখানে খেয়াল করেন ls তো অপারেটিং সিস্টেমের কমান্ড, আমরা জানি এটা ব্যবহার করা হয় লিস্ট দেখার জন্য। এখন এটা যেহেতু লোকাল ফাইল ইনক্লুশন, যার কারণে কিন্তু বলছে যে এমন কোনো ডাইরেক্টরি নাই, এমন কোনো ফাইল নাই। এখানে চেক করে দেখেন, বলছে যে নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। দ্যাট মিনস এটা লোকাল ফাইল ইনক্লুশন, এটা শুধু ডাটা রিড করতে পারবে। এটা কি করতে পারবে? জাস্ট ডাটা রিড করতে পারবে, কিন্তু এটা ডাটার ভিতরে কি আছে সেগুলোই দেখতে পারবে, কিন্তু কোন ডাইরেক্টরি আছে, কোন রুট আছে, এগুলো কিন্তু সে দেখতে পারবে না। ওকে, তো সেই জায়গা থেকে আমরা যদি ls বাদ দিয়ে রিড করার কমান্ড দেই, যেমন সেটা হচ্ছে edc দিয়ে বলি ++d, আমরা জানি যে বেসিক টার্মিনালের এটা একটা কমান্ড, যে কমান্ড দিয়ে আমরা কি করতে পারি, এই কমান্ডের মাধ্যমে আমরা বেসিক জানি সেটা হচ্ছে যে এই কমান্ডের মাধ্যমে একটা টার্গেট cat edc
তারপরে যদি আমরা পাস wd দেই তাহলে এটার মাধ্যমে আমরা কি করতে পারলাম যে আমাদের যে ইউজার আছে ইউজারের ডিটেইলস গুলো আমরা দেখতে পেলাম রোড ইউজার আছে হ্যাঁ তারপরে এখানে ফয়সাল হোসেন আছে খান আছে সিস্টেম আছে এগুলো দেখতে পারতেছি সেম বিষয় আমরা যদি এখানে খেয়াল করে দেখি সেটা হচ্ছে আমাদের টার্গেট এটা তো এখানে এটার মাধ্যমে আমি জাস্ট এই যে পাস ডি অর্থাৎ পাসওয়ার্ড অথবা পাস এর ভিতরে কি কোন ইউজার আছে সেগুলো আমি রিড করতে পারবো দ্যাট মিনস এগুলোর মিনিংটা কি এখন কিন্তু এটার মিনিংটা বলে দিচ্ছি এটার মিনিং হচ্ছে জাস্ট ক্যাট হ্যাঁ অর্থাৎ এতটুকু ক্যাট করো এতটুকু মিনিং হচ্ছে জাস্ট ক্যাট তবে রিয়েল ব্যাখ্যা হচ্ছে এতটুকু মিনিং হচ্ছে যে এই জায়গায় যাও ঠিক আছে দ্যাট মিনস আমরা সিডি কমান্ড দিই না সিডি হ্যাঁ সিডি কমান্ড দিই না সিডি কমান্ড দিয়ে বলি না এখানে যাও রিয়েল ব্যাখ্যা হচ্ছে যে .. মানে হচ্ছে যে আমি প্রথমে হোম যাব হোমের পরে এখানে যাব এখানে সবার শেষে আমি এখানে আসবো এটা লোকাল ফাইল ইনজেকশনের বেসিক ব্যাখ্যা হচ্ছে এটা কিন্তু নরমালি মনে রাখার জন্য আমরা বুঝতে পারি যে এটার মানে হচ্ছে ক্যাট আর ক্যাট দিয়ে যদি আমরা এটা দিছি দ্যাট মিনস এটার ভিতরে যে ডাটাগুলো আছে সেগুলো রিড করাবে দ্যাট মিনস এখানে চেক করে দেখি যে আমরা ক্যাট কমান্ড দিলাম তারপরে এটা দিলাম দ্যাট মিনস এখানে যে ডাটাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে সেম ভাবে যেহেতু আমার পিসিতে আছে আমার জিনিসগুলো দেখাচ্ছে সেম ভাবে এইটা যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে সেগুলো দেখাবে এখন যদি আপনি এন্টার ক্লিক করেন যেহেতু এটা লোকাল ফাইল ইনক্লুশন ভালনারেবিলিটি আছে দেখেন যে এই যে এখানে ডাটাগুলো দেখাচ্ছে ওকে তো এটা হচ্ছে মূলত লোকাল ফাইল ইনক্লুশনের বেসিক বাকি বিস্তারিত আমরা অন্য ক্লাসে দেখব এখন আমরা ইন্ট্রোডাক্টরি বিষয়টা দেখব এখন এই দেখেন এখান থেকে ডাটা পড়াটা খুব কষ্টসাধ্য বিষয় বারবার চেঞ্জ করা আবার এখন আপনি এখানে আরো অনেক কিছু দিতে পারেন যেমন এখানে আপনি শ্যাডো দিতে পারেন এখানে আপনি এসএসএইচ দিতে পারেন বারবার এগুলো করা কষ্টসাধ্য বিষয় এই প্রবলেমটাকে আরো সুন্দর করার জন্য আমরা ইন্টারসেপের ব্যবহার করব অর্থাৎ আমরা প্রক্সি সার্ভারের ব্যবহার করব আর আমরা জানি যে মানসম্মত প্রক্সি সার্ভারের জন্য যে ওয়েবসাইট সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে বাপসুইট দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাকে এখন আমরা রিয়েলাইজ করতে পারলাম যে আসলে কেন আমরা বাপসুইটটা ব্যবহার করব কারণ আমরা এখানে ইন্টারসেপ্ট করতে পারছি এজন্য আমরা এখন এই সেম প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করব আমরা বাপসুইটের ব্যবহার নিব সেই জায়গা থেকে আমরা প্রক্সিতে আসলাম ইন্টারসেপ্ট অন করে দিলাম আবার বলি কেন বাপসুইটের ব্যবহার নিচ্ছি এগুলো বারবার এখান থেকে করা বিরক্তিকর সেই জিনিসটা আমরা ইন্টারসেপ্ট করে রিপিটারে নিয়ে কাজ করবো এই জন্য আমরা বাপসুইট অন করলাম এই জিনিসটা আবার রিলোড দেই বাপসুইটে চলে আসলো এটাকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমরা এটাকে রিপিটারে নিয়ে নিব ওকে রিপিটারে নিয়ে নিলাম দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপিটার হয়ে গেল আসার পরে রিপিটারে আর কোনো কাজ নাই রিপিটারে জাস্ট দুটো অংশ থাকে একটা হলো রিকোয়েস্টেড পার্ট যেটা আমরা ক্লায়েন্ট থেকে দিচ্ছি ক্লায়েন্ট সার্ভার থেকে আর এটা হচ্ছে রেসপন্স দ্যাট মিনস এটা মেইন সার্ভার আর এটা ক্লায়েন্টের কাছ থেকে সার্ভারে যাবে এখন আপনি কি করতে পারেন রিপিটার বেসিক বিষয়টা হচ্ছে এগুলো আপনি মডিফাই করতে পারেন ওকে যেমন এখানে পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডের জায়গায় শ্যাডো লিখে দিবেন তখন রেসপন্সের ডাটা দেখা যাবে এটাই মূলত রিপিটারের কাজ ওকে এখন আমি সেন্ড করলে কি হবে সেন্ড করলাম দেখেন যে এখানে ডাটাটা দেখা গেল খুব অল্প সময়ে চলে আসলো এখন আপনি এখানে খেয়াল করেন ইজিলি কিন্তু এগুলো রিড করতে পারবেন এই যে যেটা এর আগে ওখানে আপনার করা কষ্ট হয়েছে যে জিনিসটা আপনি এখন ইজিলি রিড করতে পারতেছেন এটাই মূলত রিপিটারের কাজ আপনার কঠিন জিনিসটাকে সহজ করে দিচ্ছে এখন খেয়াল করেন এই যে লোকাল ফাইল ইনক্লুশন এখানের মধ্যে এই সেম ডাটাগুলো দেখাচ্ছে এখানে একটা ইউজার হচ্ছে ফ্যালকন এই বিষয়গুলো আমরা লোকাল ফাইল ইনক্লুশনের সময় দেখাবো বাট এগুলোর অনেক ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলোতে না যায় গেলে অনেক সময় নিয়ে নেবে তো এটা হচ্ছে রিপিটারের বিষয় এখন আমরা চাচ্ছি যে অন্য কিছু ডাটা দেখবো জাস্ট এখানে গিয়ে একটা করে চেঞ্জ করবো যেমন আমরা শ্যাডো দেখবো এখানে শ্যাডো লিখলাম দ্যাট আমি এখানে সেন্ড দিলাম তখন এখানে অটোমেটিক দেখবেন যে রেসপন্স আসবে ওকে চলে আসলো কিন্তু এখন দেখেন শ্যাডোর ডাটাগুলো কিন্তু সে দেখাচ্ছে এবং শ্যাডোতে কি আছে যেমন শ্যাডোতে পাসওয়ার্ড থাকে তাই না রুটের পাসওয়ার্ডটা এটা এখন আপনি কিন্তু জন দা রিভার দিয়ে আমরা কিন্তু শিখেছি যে জন দা রিভার দিয়ে আমরা শ্যাডোর পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি তো এটা দিয়ে কিন্তু শ্যাডো রুটের পাসওয়ার্ড আমরা ক্র্যাক করতে পারবো তারপর ফ্যালকন নামে যে ইউজার ছিল সেই ইউজারের পাসওয়ার্ড কিন্তু এই যে এখান থেকে আমরা এই পুরোটা কপি করে নিয়ে জন দা রিভার দিয়ে ক্র্যাক করতে পারবো তারপরে আমরা যদি এখন এটা দেই দেখেন এখানে একটা বিষয় এখন যদি আমি দেই .ssh দেই তখন বলবে যে এটা কোনো ডাইরেক্টরি এরকম কোনো নাই ফাইল নাই কারণ লোকাল ফাইল ইনজেকশনের কাজ হচ্ছে
জাস্ট ডাইরেক্টরির ভিতরে ডাটা চেক করা। এখন আমরা তো জানি যে SSH মানে হচ্ছে নরমালি একটা ফোল্ডার, বাট এরকম ফোল্ডার নো সার্চ ফাইল বা ডাইরেক্টরি। তো এই জন্য এটার পরে এটা বেসিক ফোল্ডার, এই ফোল্ডারের উপরে সবসময় থাকে আইডি আন্ডারস্কোর RSA, এটা ডিফল্ট, এটা সবসময় মনে রাখবেন যে এই জিনিসটা সবসময় থাকবে যে কোনো সার্ভারের ক্ষেত্রে। edc/ssh/idrssh/idRSA। এখন একটা কোশ্চেন সেটা হচ্ছে সবার কাছে, idRSA মানে নাকি সেটা আমাকে বলেন, যদি বেসিক পড়ে থাকে idRSA ভাই এসএসএইচ পোর্ট বাই ডিফল্ট তো আরএসএ কি ব্যবহার করা হয়? রাইট, অর্থাৎ আমরা যে বেসিক ক্রিপ্টোগ্রাফি পড়ছি যে ওখানে আমরা জানি যে SSH এর জন্য আমাদের কি লাগে, ইউজার নেম পাসওয়ার্ড লাগে, এবং সেই পাসওয়ার্ডটা কি থাকে RSA অ্যালগরিদমের মাধ্যমে এনক্রিপশন করা থাকে, ঠিক আছে, অর্থাৎ প্রাইভেট কিটা এনক্রিপশন করা থাকে। এখন এই লোকাল ফাইল ইনক্লুশনের ক্ষেত্রে আপনি খেয়াল করেন, আপনি যখন idRSA দিয়েছেন দ্যাট মিনস ওই যে প্রাইভেট কিটা আছে SSH এর জন্য সেই ডাটাটা কি সেটা চেক করতে বলতেছে। এখন কিন্তু এটা কাজ করবে, এটা মারাত্মক একটা কাজ। আপনি যখন সেন্ড কমান্ড দিবেন তখন আপনি ইজিলি দেখবেন যে এই যে idRSA এটা বেসিক ডিফল্ট ফাইল, এটা যে কোনো ইয়েতেই থাকবে, কারণ এগুলো চেঞ্জ করা যায় না, এগুলো চেঞ্জ করতে হলে নিজেদের কাস্টমাইজ করে নিতে হয়, এটা ডিফল্ট এইভাবেই থাকে। এখন আপনি যদি স্যানিটাইজার করেন সেটা ভিন্ন বিষয়, স্যানিটাইজ করে নেন, কিন্তু নর্মালি স্যানিটাইজ করা থাকে না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মারাত্মক একটা কাজ হয়ে যাবে। যদি আপনার সার্ভারে লোকাল ফাইল ইনক্লুশন দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে যে কেউ কিন্তু ইজিলি আপনার সার্ভারের কানেক্ট মানে SSH এর নিয়ে রুট সহ সবকিছু করতে পারবে, কারণ এখানে সে প্রাইভেট কি পেয়ে যাচ্ছে। এখন যদি এখানে চেক করে দেখেন যে নিচে প্রাইভেট কিটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, আমাদের এখানে ভুল আছে মনে হয়, SSH EDC পরে কি, আমাদের এখানে ভুল আছে, কারণ হচ্ছে নরমালি EDC-র পরে SSH থাকে না। এই লোকেশনটা ভালো করে বুঝতে হবে, লোকেশনটা মানে কোথায় থাকে আমরা যদি ভালো করে দেখি, এটা বেসিকটা বুঝতে হবে, লিনাক্সের বেসিক কত কাজে লাগবে এখন আমরা বুঝবো যখন ওয়েবের কাজ করব। যেমন আমি যদি লোকেট দেই, লোকেট SSH দেই, দেখেন এখানে কত কিছু আসতেছে, তাই না? এই সমস্যা SSH দিছি, বাট আমার তো SSH দরকার না, আমার দরকার হচ্ছে locate.ssh। ওকে, দেখেন .ssh টা থাকে, প্রথমে ইউজার নেম থাকে, দেন থাকে প্রথমে হোম থাকে, দেন ইউজার নেম, দেন এই লোকেশনটা, ঠিক আছে? তো সেই হিসাবে আমি যে এখানে আমি যখন বাপ সুইটে এই প্রবলেমটা দিলাম আমি কিন্তু EDC দিছি, তাই না? কিন্তু এখানে তো EDC হবে না, এখানে ইউজার নেম হোম হবে, আমি প্রথমে হোম দিব, তারপরে আমার দেওয়া আছে .ssh, কিন্তু এর আগে তো আমার ইউজার নেম লাগবে, আর আমরা কিন্তু এর আগে দেখছিলাম যে এটার ইউজার নেম হচ্ছে ফ্যালকন। এটা আবার দেখে নেই এটার ইউজার নেমটা কি, আমরা যদি খেয়াল করে দেখি EDC, কারণ ইউজার নেম চেক করার জন্য আমাদের কোন ফোল্ডারে যেতে হয়, আমাদের যেতে হয় হচ্ছে EDC পাসওয়ার্ডে, ঠিক আছে? যে কোনো সার্ভারের কি কি ইউজার আছে সেগুলো চেক করার জন্য বেসিক ফোল্ডার হচ্ছে EDC পাসওয়ার্ড। যেমন আমরা ইতিমধ্যে এর আগে দেখছিলাম যে এখানে গিয়ে আমরা যদি চেক করে দেখি যে ইউজার হচ্ছে যে ফয়সাল, ইউজার হচ্ছে খান, হ্যাঁ, এগুলো ইউজার কিভাবে বুঝবো? যদি আমাদের এখানে চেক করে দেখি যে ফয়সালের পরে এখানে হোম আছে, দ্যাট মিনস এগুলো ইউজার, ঠিক আছে? খানের পরে এখানে হোম আছে, দ্যাট মিনস এগুলো ইউজার। ওকে, আর অ্যাডমিন ইউজার অথবা রোড ইউজার হচ্ছে এটা, কারণ এখানে খেয়াল করে যে ড্যাশ থেকে বোঝা যায়। ওকে, তো এখানে সেই হিসাবে আমরা যদি এই টার্গেট ওয়েবসাইটে চেক করি, টার্গেট ওয়েবসাইটের ইউজার চেক করতে হবে, আর সেই ইউজার হচ্ছে কিন্তু, কারণ আপনি যদি পেতে চান কি যেন বলে, আপনি যদি প্রাইভেট কি খুঁজে বের করতে চান সেক্ষেত্রে কিন্তু ইউজার লাগবে। চেক করে দেখেন এই যে এখানে ইউজার হচ্ছে ফ্যালকন, আর ফ্যালকনটা যাওয়ার জন্য আপনার হোম লাগবে, দেন ফ্যালকন, হ্যাঁ। তো সেই হিসাবে আপনার এই জিনিসটা এখন এডিট করে আপনি যদি রিভার্সাল আপলোড করতে চান অথবা সরাসরি ঢুকতে চান সেক্ষেত্রে এই কাজটাই করতে হবে। এখানে দিতে হবে হোম, দেন এখানে দিতে হবে ফ্যালকন, দেন এখানে কার পরে থাকে SSH আমরা জানি বেসিক হচ্ছে .ssh, তারপরে ID_RSA। ওকে, এখন সেন্ড আমরা যদি ক্লিক করি তাহলে প্রাইভেট কিটা এই ফ্যালকন আন্ডারস্কোরটা হয় না, আন্ডারস্কোর জায়গায় মাইনাস হয়ে গেছে, রাইট? RSA, দ্যাট মিন্স অনেক মনোযোগ দিয়ে দেখতেছো, গুড। এখন আমরা যদি এটা দেওয়ার পরে
এই ফ্যালকন ইউজারের যে প্রাইভেট কিটা আছে সেটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এখন এই প্রাইভেট কিটা পেয়ে গেলে কিন্তু আমার আর কিছু দরকার নাই, আমি এই প্রাইভেট কি দিয়ে সরাসরি SSH দিয়ে ঢুকতে পারবো। ওকে গুড। এখন সেন্ডে ক্লিক করলাম, করার পরে আমরা নিচে দেখতে পাবো খুব সুন্দরভাবে প্রাইভেট কিটা দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এই যে প্রাইভেট কিটা কিন্তু দেওয়া আছে। এখন আমার আর কিছু দরকার নাই, এভরিথিং ইজ, আমার আর কিছু দরকার নাই, সব এখন ফেয়ার। জাস্ট এই প্রাইভেট কিটা কপি করব, কপি করে সেভ করব, লগইন করে এখন ইজিলি লগইন করতে পারবো। কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। তো এখানে ভালো করে খেয়াল করেন, প্রাইভেট কি পেয়ে গেছি। আর আমরা জানি যে বেসিক ক্রিপ্টোগ্রাফি হচ্ছে, ক্রিপ্টোগ্রাফি 3 ধরনের, এর মধ্যে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি যেখানে একটা প্রাইভেট কি একটা পাবলিক কি ব্যবহার করা হয়। প্রাইভেট কি দিয়ে কি করা হয়, সরাসরি একটা ডাটাকে কি করা হয়, ডিক্রিপ্ট করা হয়। তো এই প্রাইভেট কি যেহেতু আমি পেয়ে গেছি, আমি প্রাইভেট কি দিয়ে আমি জন্দা রিভার দিয়ে এই প্রাইভেট কিটা আমি পাসওয়ার্ড বের করতে পারি, অথবা আমি সরাসরি এটা দিয়ে ঢুকতে পারি। কিভাবে, এটা আমি কপি করব। এই যে এখানে যে অপশনগুলো আছে খেয়াল করে দেখবেন, এটা অপশনটা হলো কপির অপশন, পুরোটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো কপি করার পরে আমরা যে কাজটা করতে পারি, আমাদের ফোল্ডারে চলে আসতে পারি, আমাদের এখানে আমরা একটা ফাইল বানায় নিতে পারি। ls ফাইল দিলাম, ন্যানো কমান্ড দিয়ে একটা আইডি RSA দিয়ে একটা ফাইল দিলাম, সেভ করলাম, সেভ করার অ্যাকশন দিয়ে সেভ করে নেব। ওকে ls clear cat id RSA। ওকে, এই যে আমাদের কিন্তু প্রাইভেট কিটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে একটু ঝামেলা আছে, খেয়াল করে দেখেন এখানে একটু ঝামেলা কি সেটা আমরা ভালো করে দেখবো। জাস্ট আগে বুলটা করি, তাহলে আমরা ঝামেলা বুঝতে পারবো। ওকে, এখন আমি যদি দেখেন এই যে টার্গেট ওয়েবসাইট, জাস্ট আমরা লোকাল ফাইল ইনক্লুশন দেখলাম, এটা দিয়ে এখন এই টার্গেট ওয়েবসাইটের সার্ভারে কিন্তু আমরা ঢুকতে পারবো SSH দিয়ে। কিভাবে, যেহেতু আমরা প্রাইভেট কি পেয়ে গেছি, আমরা দিব SSH। আমরা ইচ্ছা করলে জমদা রিভার দিয়ে পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি, যেটা আমি আমার গতকালের ভিডিওতে দেখাইছিলাম, আমার ইউটিউব চ্যানেলে সার্চ করলাম, ওখান থেকে দেখে নিতে পারেন। কিন্তু আমরা এত ঝামেলায় যাব না, আমরা সরাসরি SSH দিব, এর -i দিব, আই দিয়ে আমাদের টার্গেট প্রাইভেট কিটা দিয়ে দিব, আইডি RSA। দেন আমাদের ইউজার কি ছিল, ফ্যালকন। কিন্তু এখানে আমার ইউজারের কোনো দরকার নাই, জাস্ট আইপি দিলেও হবে। জাস্ট আমরা তারপরেও ফ্যালকন দিলাম, আর তারপরে আমরা দিব আইপি। তো আমাদের প্রবলেমের আইপি কি ছিল, আমাদের টার্গেট ওয়েবসাইটের আইপি ছিল এটা, আইপি কো আমরা কপি করে নিলাম। এখন আইপি, এই যে মানে ইনফরমেশন গ্যাদারিং কত ইম্পর্টেন্ট, আপনার টার্গেট ওয়েবসাইটের আইপি কিন্তু ডোমেইন নেম থেকে বের করে নিতে হয়। এখানে তো সরাসরি দিয়ে দিছে ট্রাই নিতে, কিন্তু নরমালি কিন্তু দেওয়া থাকবে না। আচ্ছা, এখান থেকে আমি ওকে, আমাদের বেসিক হচ্ছে এটা দিলাম, দেন আমি আইপি দিয়ে দিলাম। আইপি দেওয়ার পরে এমন একটা জিনিস খেয়াল করবেন, এটা অবশ্য আমাকে বলবে যে আমি ঢুকতে পারবো না, কারণ একটু ঝামেলা আছে। ওকে, এখানে আপনার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছে নাই, কারণ আছে মূলত আপনি যখন প্রাইভেট কি দিবেন, দ্যাট মিন্স এটাই কিন্তু পাসওয়ার্ড। যদি এটা কারেক্ট হতো তাহলে আপনার এখানে এই জিনিসটা অপশনটা আসতো না, যেহেতু আমার ভুল আছে এই জন্য আসতেছে, এই জন্য আমি নো দিয়ে দিব, ঠিক আছে। কেন, কারণটা কি আবার চেক করে দেখি। আইডি RSA এর মধ্যে বেসিকটা খেয়াল করেন, এখানে প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, দেখেন আপনাকে ওরা কত চালাক এখানে করছে, এখানে কিন্তু অনেকগুলো স্পেস আছে। এই স্পেস থাকার কারণে মূলত SSH এর প্রাইভেট কিটা সেটা ক্র্যাক করতে পারছে না, ধরতে পারতেছে না। মূলত এই স্পেসগুলো কেটে দিলেই কাজ হয়ে যাবে। দ্যাট মিন্স আমাকে এই স্পেসগুলো কেটে দিতে হবে, কারণ আমরা জানি যে শুরু হয় এখান থেকে, তাই না। আবার এখানে এই বেসিকটা বোঝার জন্য নিচে গেলেই হবে। দেখেন ইন্ট হয়েছে কিন্তু এখান থেকে, বাট শুরু হয়েছে, বিগিন হয়েছে স্পেস দিয়ে। তো এই ঝামেলাটা সলভ করতে হবে, এজন্য আমরা ন্যানো কমন দিয়ে এটা সলভ করে নিব। এজন্য আমরা এখান থেকে এটা কেটে দিব। ওকে, ডান হয়ে গেল। এরপরে এক্সিট ওয়াই হইলো, ls আবার ক্লিয়ার করি। ওকে, ক্যাট কমন আইডি RSA দেই। ওকে, ডান। এখন কিন্তু হয়ে গেল, এখন ইজিলি এই জিনিসটা হয়ে যাবে। SSH দেই, আগেরটাই হয়ে গেল। এখন দেখেন আপনারা পাসওয়ার্ড চাবে না, সরাসরি ঢুকে যাবে। ওকে, এখনো একটু ঝামেলা আছে মেবি, তারপর আমরা দেই। ওকে, দেখেন পাসওয়ার্ড কিন্তু চায় নাই, সরাসরি কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। না, পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে, তাই না। ls ওকে, এর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমাদেরকে পারমিশন নিয়ে নিতে হবে। আইডি RSA সবকিছু ঠিক আছে, আমরা কি কপি ঠিক মতো করেছি? হ্যাঁ করেছি। তো আমাদের পারমিশন নিয়ে নিতে হবে chmod
চমোড দিয়ে IDRS এ হবে, IDRS এ ওকে ডান। দেখা যাক কি হয়। SSH IDRS এ -a falcon ওকে 100 দেখা যাক। ওকে ডান, জাস্ট পারমিশন নিয়ে নিলাম, যার কারণে আমি কিন্তু এখন অটোমেটিক ভাবে ওদের সার্ভারে ঢুকে গেলাম যে ফ্যালকন ওয়ার্ক। এখন কিন্তু আমার পাসওয়ার্ডের আগে নাই, ফ্যালকনের পাসওয়ার্ড কিন্তু আমি জানি না, জাস্ট আমি IDRS এর জিনিসটা নিয়ে নিলাম, নিয়ে কাজটা করলাম। এখন দেখেন ফ্যালকনে যা আছে সবই করা যাবে। ls করতে পারবো, আমি নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারবো, তারপরে রিভার্সাল তো আমার এখন লাগতেছে না, এখান থেকে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত রিপিটার এবং ইন্ট্রুডারের ব্যবহার আমরা দেখলাম। আর পাশাপাশি কি রিপিটার শিখতে গিয়ে আমরা দেখলাম একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা লোকাল ফাইল ইনক্লুশন। এখানে আমরা অনেক কিছু শিখে নিলাম, আশা করি অনেক কিছু বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্তই থাক, কারণ আরো অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে ডিকোডার আর কম্পায়ারের বিষয়টা ইম্পর্টেন্ট, তো ওই জিনিসগুলো দেখানো দরকার। তো সেই জায়গা থেকে আমরা ইনটুডার রিপিটার পর্যন্তই দেখলাম। তো এখন আপাতত আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেব, আর সেই বাড়ির কাজগুলো হচ্ছে আপনারা এই নিজেরা এই প্রবলেমটা সলভ করবেন। লোকাল ফাইল ইনক্লুশনের প্রবলেমটা নিজেরা ট্রাই করুন। অবশ্যই এটার জন্য সাবস্ক্রাইব করতে হয়, কিন্তু সাবস্ক্রাইব ছাড়া আপনারা যে কাজটা করতে পারেন, এই প্রবলেমটা এখান থেকে লোকাল ফাইল ইনজেকশনটা সলভ করতে পারেন। ওকে, এটা আপনারা সলভ করতে পারবেন, এটা লোকাল ফাইল ইনক্লুশন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখে যে শ্যাডো বলা আছে, প্রথমে গো বাস্টার দিয়ে আপনাকে খুঁজে নিতে হবে যে ডাইরেক্ট টু প্যারামিটারটা কোথায় আছে, এটা সলভ করতে পারেন। আবার এটাতে লোকাল ফাইল ইনক্লুশনের একটা ফ্রি রুম আছে, ওই রুমটাও সলভ করতে পারেন, সেম ভাবে ইন্ট্রুডার দিয়ে কাজ করতে পারেন। ওকে, আরেকটা হোমওয়ার্ক হচ্ছে, যেহেতু কালকেই আবার বসতে হবে, সেটা হচ্ছে রিপিটারের বিষয়, ইন্ট্রুডারের বিষয়টা আরো ক্লিয়ারলি হওয়ার জন্য পিকিউসিডিএম এর যে প্রবলেমটা আমি দেখাইছিলাম, ওই প্রবলেমটাই আপনারা সলভ করতে পারবেন সেম ভাবে। এই কুকির প্রবলেমটা ইন্ট্রুডার ব্যবহার করে কারেক্ট 18 নাম্বারটাই হবে। হ্যাঁ, তো আমার ওখানে কিছু ডাটার ভুল ছিল, যার কারণে প্রথমবার হয় নাই, তো এটা আপনারা নিজেদের করতে হবে। আর সাইবারের বিষয় একবারে হয় না, বারবার ট্রাই করে কাজগুলো করতে হয়, এবং বেসিক স্ট্রং থাকলে নিজেরা বুঝতে পারে আসলে প্রবলেমগুলো কোথায়। ওকে, তো এই দুইটা হচ্ছে মূলত হোমওয়ার্ক। এক নাম্বার হচ্ছে লোকাল ফাইল ইনক্লুশনের বিষয়টা আমরা দেখব, আর এই পর্যন্ত যা দেখানো হলো কনফিগারেশন করা, বাফ সুইটের বিষয়গুলো দেখা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো সবাই করব। আগামী ক্লাস, আজকে যেহেতু সোমবার, আগামী ক্লাস একদিন সময় নেওয়া হোক, আগামী ক্লাস বুধবারে হবে, ঠিক আছে? আগামী ক্লাস বুধবারে হবে, আশা করি কারো কোনো প্রবলেম হবে না, বুধবারে আগামী ক্লাসটা নেওয়া হবে, তো এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? তো আজকে পর্যন্ত যদি কারো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন নিতে পারি, তা নাহলে আজকে শেষ করে দেওয়া উচিত, প্রচুর সময় আছে, অনেকের এক্সাম আছে, তবে প্রশ্ন থাকা ভালো।